যারা যারা আমরা অ্যাপে জয়েন করেছি তারা আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা সেটা আমাকে দেখো, এখানে একটা কমেন্ট অপশন দেওয়া আছে, সেখানে কমেন্ট করে জানাও। দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করে ফেলেছো, তো যারা যারা জয়েন করেছো তাদের নামটা তোমরা আমাকে কমেন্টে জানাও। সবাইকে শুভ দুপুর। আমাদের আজকে চ্যাপ্টার 2 এর উপরে একটা শর্ট একটা ক্লাস হবে, বেসিক কিছু পড়াশোনা হবে যাতে আমরা রিভাইজ করে নিতে পারি বেসিকটা। আর তো মূলত আজকে ফ্রি ক্লাসটা হবে চ্যাপ্টার 2 এর পুরো বেসিকের উপরে। তো তোমরা যারা যারা জয়েন করেছো তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও যে তোমরা কে কোথা থেকে জয়েন করেছো। তোমাদের সাথে একটু কথা শুরু করি, কথাবার্তা হোক, তারপরে আমরা ক্লাসটা শুরু করব। ক্লাসটা হবে 1 ঘন্টা 15 মিনিটের জন্য। আশা করি বেসিকটা তোমাদের এর মধ্যেই ক্লিয়ার হয়ে যাবে। যেমন নিধি আছে, নিধি অলরেডি আমাদের সাথে আছে এবং কমেন্ট করে ফেলেছে। তোমরা সবাই খেয়াল করো, ওখানে একটা কমেন্ট অপশন আছে। শেখ রেজওয়ান আছে, হ্যালো শেখ রেজওয়ান, কেমন আছো? কোথা থেকে জয়েন করেছো সেটাও আমাকে একটু জানাও। কে কোথা থেকে জয়েন করেছো সেটাও আমাকে লিখে জানাও। তোমরা আমাদের ফ্রি ক্লাসে এসেছো, ফ্রি ক্লাসের মাধ্যমে আশা করি বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। আর আমরা কিভাবে ক্লাস নেই পুরো ক্লাস জুড়ে বুঝে যাবে যে আমরা অ্যাপে যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট তারা কিভাবে ক্লাস নেয়, সেটা তুমি আজকের এই ক্লাসটা করলে অনেকটাই তুমি ধারণা পেয়ে যাবে। শেখ রেজওয়ান এবং নিধি কোথা থেকে জয়েন করেছো সেটা আমাকে কমেন্টে জানাও। আচ্ছা, সিয়াম আছে আমাদের সাথে, হ্যালো সিয়াম। সিয়াম আমাদের একজন টিচারও আছেন যিনি কেমিস্ট্রি পড়ান। তো সিয়ামের সাথে যদি তোমার কখনো দেখা হয় তখন বলতে পারবা যে আমাদের নাম মিল আছে। ঠিক আছে, অনেকেই জয়েন করেছে। চলো আজকে আমরা কি পড়বো? অধ্যায় 2, সমানুপাত ও লাভ ক্ষতি। সমানুপাত ও লাভ ক্ষতি, সাথে নৌকার গতিবেগ নিয়েও একটা প্রশ্ন আছে, পাইপের প্রশ্ন আছে যে পানি উপর দিয়ে দুটো নাল ছেড়ে দিলে কিরকম হবে। এই ধরনের অনেকগুলো টপিক এই অধ্যায় 2-তে আছে। হাই নুসাইবা, অনিকা আছে, তারপর ওয়াশি আছে, ওয়াশি মিয়া কেমন আছে, আফসা আছে, তারপর ফাউজ, তারপর হচ্ছে আবিদা আছে, হ্যালো আবিদা, অনেকে জয়েন করেছে। তারপর হাফিজা, হুজাইফা আছে, তারপর বরিশাল থেকে হামজা আছে, তারপরে প্রান্তিকা সাহা আছে। আচ্ছা, আমি নামগুলো দ্রুত যাচ্ছে, তো নাম ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে। ওয়ালাইকুম আসসালাম রাইসা, প্রান্তিকা, তারপর আফসা আছে কুমিল্লা থেকে। আই গট মাস্টার বুক পার্ট 2, ভেরি গুড। মিরাজ, মিরাজ আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট, এখানে পেইড ব্যাচের স্টুডেন্টরাও ক্লাস করতে পারবে। সাইবা আছে, তাও ইসলাম আছে, তারপর নাইমুল ইসলাম। তো তোমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদের সাথেও কিন্তু কথাবার্তা এখানে তোমরা বলে নিতে পারবে। হ্যাঁ, কিন্তু আমরা ক্লাসের মধ্যে কথাবার্তা বলি না যদিও। তাসনিম আছে চাঁদপুর থেকে, তারপরে মৃদুলা আছে, হ্যালো মৃদুলা, তারপরে আছে স্বাধীন আছে, স্বাধীন কেমন আছো? তারপর সুমাইয়া আছে, তাইবা আছে, তাসনিম আছে, আব্দুল্লাহ তামিম আছে, সাইবা আছে, তারপর মৃদুলা কুমিল্লা থেকে, স্বাধীন, তারপর নাইমুল, ওকে, অনেকে আছে। ইফাজ আছে, হ্যালো সবাইকে, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। কি বলেছি, এখানে অনেকগুলো টপিক আছে, ছোট ছোট টপিক। সমানুপাতটা মূলত অনুপাতেরই একটা অংশ। অনুপাতটা কিন্তু আমরা ক্লাস 6-এ একটা ধারণা পেয়েছি, ক্লাস 7-এ একটু বিশদ ভাবে আছে। তো আমরা কিন্তু ক্লাসে মোটামুটি আমাদের অনুপাত ক্লাসটা হয়ে গেছে। আমরা এখন লাভ ক্ষতি করাচ্ছি। লাভ ক্ষতি প্রথম ক্লাসটা হয়েছে, আগামী কালকে সেটা দ্বিতীয় ক্লাস হবে। তো যারা যারা তোমরা নতুন তাদেরকে আমরা একটু বলে দেই যে আমরা এখানে অনেক টিচাররা আছি যারা আমরা হচ্ছে এই পুরো 2025-এর টিচার হিসাবে আছি। ফ্রি আমরা যে ক্লাসগুলো নিচ্ছি এবং পেইড ব্যাচে যে ক্লাসগুলো নিচ্ছি সে আমরা অভিজ্ঞ টিচাররা আছে, আমাদের অ্যামেজিং টিচাররা আছে যারা খুব সুন্দর করে ক্লাস নিচ্ছে ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে, যারা চেষ্টা করছে তাদের বেস্টটা দিয়ে ক্লাসটাকে সহজভাবে বোঝানোর।
তো আশা করি তোমরা আমাদের টিচারদের সাথে একটা গ্লিমস দেখে নিতে পারো, বিশাল একটা গ্রুপ। তোমরা কি জানো আমরা পুরো ক্লাসে আজকে আলোচনা করব যে আমাদের সাথে কিভাবে আমরা ক্লাস নেব এবং কে কে আমাদের সাথে যুক্ত থাকে, কিভাবে কি কি হয় সেটা আমরা আস্তে আস্তে দেখতে থাকবো। তো চলো আমরা কিভাবে ক্লাস নিই একটু আগে বলেছিলাম যে আমরা কিন্তু অলরেডি সমানুপাতের উপরে দুটো ক্লাস নিয়েছি, তিনটে ক্লাস নিয়েছি, আরেকটা ক্লাস আগামীকালকে হবে। মূলদ অমূলদ চ্যাপ্টারটা আমরা কিভাবে পড়িয়েছি এটা কিন্তু অলরেডি পড়ানো হয়ে গেছে। কিভাবে পড়িয়েছি? অধ্যায় 1 দেখো মূলদ অমূলদকে আমরা 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা এবং একটা কিউএনএ মানে হচ্ছে সেই ক্লাসে তোমার এই টোটাল 5টা ক্লাসের উপরে যদি কোনো প্রশ্ন থাকে সেটা তুমি সরাসরি সেই টিচারকে প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবে। তো 5টা ক্লাসে আমরা কিভাবে দেখো কিভাবে ভাগ করেছি, যা যা টপিক ছিল সেই টপিক গুলো অনুযায়ী আমরা ধাপে ধাপে কিন্তু আমাদের ক্লাসগুলোকে ভাগ করেছি। যেমন বর্গ এবং বর্গমূল চ্যাপ্টারটা একদমই নতুন তোমাদের জন্য কনসেপ্টটা, সেই কনসেপ্টটা নিয়ে একটা ক্লাস হয়েছে। তারপর ভাগের সাহায্যে তোমাদের বর্গমূল নির্ণয় কিভাবে করতে হবে এটা কিন্তু খুব সুন্দর করে একটা ক্লাস নেওয়া হয়েছে। ম্যাক্সিমাম আমি কিউএনএ সেশনটাতে ছিলাম, ম্যাক্সিমামেরই এত একটা সমস্যা নেই, তেমন একটা সমস্যা নেই। কয়েকজনের শুধু সমস্যা ছিল, যে কিউএনএ সেশনটাতে আমি দেখেছি অল্প কয়েকজনের কিছু সমস্যা ছিল। তো বর্গমূল এই যে আমরা এইভাবে একটা ক্লাস পুরো নিয়েছি, ভাগের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয়, তারপর দশমিক ভগ্নাংশের বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয় সেটাও আমরা করেছি আরেকটা ক্লাসে। তারপর মূলদ অমূলদ সংখ্যা রেখা, অমূলদ সংখ্যা কিভাবে, অমূলদ সংখ্যা মানে হচ্ছে যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, সেটা নিয়েও আমরা একটা ক্লাস নিয়েছি। তারপর আমরা ভগ্নাংশের বর্গমূলের যে অনুশীলনী ছিল সেটা নিয়েও আমরা একটা ক্লাস নিয়েছি। এইভাবে আমরা টোটাল 5টা ক্লাস নেওয়ার পরে 6 নাম্বার ক্লাসে আমরা তোমাদের কাছ থেকে যারা আমাদের পেইড গ্রুপে ছিলে তাদের কাছ থেকে প্রশ্ন নিয়ে সেই প্রশ্নগুলো আমরা সমাধানের চেষ্টা করেছি। এইভাবে হচ্ছে আমরা আমাদের গণিতের প্রথম চ্যাপ্টারে ক্লাসটা নিয়েছি। এভাবে বিজ্ঞানেরও ক্লাস নেওয়া হয়েছে। এভাবে যেমন দেখো চ্যাপ্টার হচ্ছে 1-এ নিম্ন শ্রেণীর জীব, হ্যাঁ নিম্ন শ্রেণীর জীবের উপরেও 1টা 2টা 3টা 4টা 5টা ক্লাস নেওয়া হয়েছে। এইভাবে তুমি দেখো প্রত্যেকটা টপিক অনুযায়ী কিন্তু আমরা আলাদা আলাদা করে টপিক অনুযায়ী সে 5টা ক্লাস আমরা নিয়েছি। এইভাবে হচ্ছে আমাদের ক্লাসগুলো আমরা নিয়ে থাকি। তারপর আমরা এখানে একটা আজকে ক্লাসে কি কি পড়ানো হবে সে বিষয়ে একটা চার্ট দেখিয়ে থাকি, যেমন টপিক অনুযায়ী। আজকে ক্লাসে যেমন আমরা পড়বো হচ্ছে লাভ ক্ষতি সমানুপাত এবং হচ্ছে নৌকার গতিবেগ নিয়ে যে চ্যাপ্টারটা, সেটা আমরা যখন ক্লাস করাই তখন আলাদা আলাদা করে সবগুলোতে ভাগ করে দিই, ভাগ করে কোনটায় কত সময় লাগবে, ক্লাসে কি কি করানো হবে সব এখানে লেখা থাকে। আচ্ছা, তো চলো এবার আমাকে অনেকে জিজ্ঞাসা করছে যে আমার নাম কি। আমার নামটা নিয়ে আমি চলে আসলাম। আমি ভাবলাম যে কেউ হয়তো আমার নাম জানতে চায় না, যেমন শামসু, এমডি শামসু আমার নাম জিজ্ঞাসা করছে, আপু আপনার নাম কি, অনেকে জিজ্ঞাসা করছে, সুমাইয়া জিজ্ঞাসা করছে। তো সবার জন্য আমার নামটা নিয়ে আসলাম যে সবাই যেন জয়েন করে, তারপরে আমি আমার নামটা বলি, নাহলে তো আমার নামটা তোমরা জানবে না। আমার নাম সুস্মিতা মজুমদার। আমি ম্যাথমেটিক্স থেকে অনার্স মাস্টার্স করেছি, বর্তমানে একটা প্রফেশনাল মাস্টার্স করছি ফাইন্যান্সের উপরে ঢাকা ইউনিভার্সিটিতে। আমি এখানে পড়াচ্ছি, এটা আমার 4th ইয়ার, মানে 4র্থ বছর চলছে। তো এখানে মোটামুটি আমি পড়াই হচ্ছে 6 বছর ধরে, আর এখানে পড়াচ্ছি এটা আমার 4র্থতম বছর। আশা করি আজকে ক্লাসটা আমি নিব, তোমরা যদি আমার একটু মনোযোগ দিয়ে যদি ক্লাসটা করো তোমাদের ক্লাসটা ভালো লাগবে। সবাইকে আমার ক্লাসে স্বাগত। তো সবাই আমার নামটা জানতে পেরেছো, এবার তোমরা বলে ফেলো যে তোমাদের প্রথম চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেছে কিনা, তোমাদের প্রথম মূলদ ও অমূলদ চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেছে কিনা এবং কেমন লেগেছে পড়ে। মূলদ ও অমূলদ চ্যাপ্টারটা কিন্তু একদমই নতুন তোমাদের জন্য। সুস্মিতা আপু, আতিফা, ওকে, ফরিদ, ও আচ্ছা ওকে, কেমন আছেন? আমি ভালো আছি। তাইবা, তুমি কেমন আছো? আবরার ফাহাদ, কোথা থেকে জয়েন করেছো? গ্রেট শামসু। আজকে ক্লাসটা গ্রেট শামসু বলতেছে, গ্রেট।
অনেকে রোজার কথা, হ্যাঁ রোজার কথাতে জিজ্ঞাসা করছে। সবাই আশা করছি সকাল সকাল ক্লাস, সবার টায়ার্ড লাগবে না। যেমন বিকালেও আমার একটা ক্লাস আছে, সেখানে হয়তোবা টায়ার্ড লাগবে। ইয়েস, সবার কমপ্লিট, ভালো লেগেছে তাই না? নতুন চ্যাপ্টার সবসময় গণিতের ক্ষেত্রে মনে রাখবে যে নতুন চ্যাপ্টার যখন আমরা পড়বো তখন আমাদের কাছে কঠিন লাগবে, কিন্তু আমরা আস্তে আস্তে যখন সেটা বারবার অধ্যাবসায় করব, বারবার যখন আমরা রিভাইজ করব, তখন কিন্তু আমাদের কাছে গণিতটা সহজ হয়ে যাবে। গণিতে একমাত্র ট্রিক্স হচ্ছে রিভাইজ। যত রিভাইজ তত বেশি তোমার কাছে ইজি হয়ে যাবে। ওকে, অনুপাত নিশ্চয়ই আমরা জানি। অনুপাত হচ্ছে যে কোনো দুটি জিনিসকে আমরা যদি ভগ্নাংশ আকারে প্রকাশ করি, অনুপাত হচ্ছে একটা স্পেশাল ভগ্নাংশ। অনুপাত কি? অনুপাত হচ্ছে একটা স্পেশাল ভগ্নাংশ। এই কথাটা মনে রাখবা সবসময়। তো অনুপাত চিহ্নটাকে আমরা, এই স্পেশাল ভগ্নাংশটাকে আমরা কিভাবে প্রকাশ করি? এই স্পেশাল ভগ্নাংশটাকে, ভগ্নাংশ তো আমরা সাধারণত এভাবে লিখে থাকি তাই না, উপরে লব থাকে, নিচে হর থাকে, কিন্তু অনুপাত হচ্ছে একটা স্পেশাল ভগ্নাংশ যেখানে দুটি আলাদা জিনিসকে একসাথে আমরা হচ্ছে কিভাবে লিখি? অনুপাত আকারে লিখি। ঠিক আছে, তো এখানে এটাকে কিভাবে লেখা হয়? লব, এরকম একটা কোলন চিহ্ন দেওয়া হয়। হ্যাঁ, বিসর্গ চিহ্ন না, কিন্তু বিসর্গতে একটু গোল দেই আমরা, কিন্তু এখানে দেই হচ্ছে আমরা কোলন, মানে কোনো মাঝখানে কোনো ফাঁকা থাকবে না। সামনে একটা সংখ্যা থাকে, পরে থাকে হচ্ছে কি? হর থাকে। তো আমরা এইভাবে না লিখে, অনুপাত যেহেতু একটা স্পেশাল ভগ্নাংশ, সেটাকে আমরা স্পেশালি লিখি এভাবে। তাহলে অনুপাত বলতে আমরা কি বুঝেছি? এখানে দেখো কয়টা, আমরা এখানে কুকুর কয়টা আছে, কয়টা বিড়াল আছে, তাহলে কুকুর এবং বিড়ালের অনুপাত কত? কুকুর ও বিড়ালের অনুপাত কত? দুইটা কুকুর আছে, বিড়াল আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে কেউ নিশ্চয় আমরা জানি, যেহেতু 6 এ পড়েছি, সবাই আমাকে একটু কমেন্টে জানাও কুকুর ও বিড়ালের অনুপাত কত? কুকুর ও বিড়ালের, দেখি সবার মনে আছে কিনা, অনুপাত কত? হ্যাঁ, কুকুর ও বিড়ালের। নওশিন, হ্যালো রাপ্তি, কেমন আছো? আমির, হাই আমির। 2:4, ভেরি গুড, ভেরি গুড রিদিতা, ভেরি গুড সুমাইয়া এবং স্বাধীন, ভেরি গুড। আমির, তারপরে হচ্ছে আবিদা এবং রিদওয়ান, ভেরি গুড। কারণ কুকুর আগে লিখেছি, আমরা জানি যে যেটা আগে বলবে সেটাকে আমরা কি বলি? উত্তর রাশি না পূর্ব রাশি? সেটাকে আমরা কি বলি? পূর্ব রাশি। তাহলে এই যে লবে, আমরা লবটাকে আমরা সেখানে অনুপাতে আমরা লব বলি না, সেটাকে কি বলি? সেটাকে বলি পূর্ব রাশি, পূর্ব রাশি। আর এর পরেরটাকে কি বলি? এগুলো কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, সেজন্য এই ছোট ছোট আমাদের যে বেসিকটা কিন্তু আমরা দেখা যায় অ্যাভয়েড করি, অঙ্কের দিকে বেশি ফোকাস করি। কিন্তু এই ছোট ছোট নামগুলো যদি আমরা না জানি, তখন কিন্তু পাটিগণিতের নামগুলো খুব ইম্পর্টেন্ট। সেজন্য আমাদের নামগুলো ব্যাপারে স্পষ্ট আমরা ধারণা থাকতে হবে, যেটা আমাদের এমসিকিউর ক্ষেত্রেও কাজে লাগবে, পাটিগণিতের অঙ্কের ক্ষেত্রেও কাজে লাগবে। আর এটা কি? উত্তর রাশি, উত্তরসূরির মতো উত্তর রাশি। উত্তরসূরি মানে কি? যারা পরবর্তীতে এসে আমাদের আমাদের ব্লাড লাইনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। তো পূর্ব রাশি মানে পূর্বজ, যারা আমাদের আগে ছিলেন সেরকম। হ্যাঁ, আগেরটা লবটাকে আমরা কি বলি? পূর্ব রাশি। সেটা কত? কুকুর, যেহেতু এখানে কুকুর লেখা, সেটা হচ্ছে পূর্ব রাশি, সেটা হচ্ছে 2। আমি একটু বড় করে লিখেছি, এখানে কিন্তু কোনো ফাঁকা চিহ্ন হবে না। আর বিড়াল হচ্ছে উত্তর রাশি। বিড়াল আছে কয়টি? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে 2:4। এটাকে কিন্তু আমরা আরো সরল করে লিখতে পারি, কারণ ভগ্নাংশকে কিন্তু আরো সিম্পলিফাই করে ছোট আকারে লেখা যায়, তাই না? সেটা এর জন্য আমরা চাইলে এটাকে এভাবে লিখতে পারি যে 1:2। 1:2। কেন? এটাকে আমরা চাইলে দুটাকে 2 দিয়ে ভাগ করে 1:2-তে প্রকাশ করতে পারি। এই যে বললাম 2:4 এবং 1:2 সমান,
2:4 এবং 1:2 সমান, এই দুটা অনুপাতকে একসাথে বলা হয় কি? সমানুপাতি। এই দুইটা অনুপাত যেহেতু সমান, সেহেতু এই দুইটা অনুপাত হচ্ছে একে অন্যের সমানুপাতি। ঠিক আছে, একে অন্যের সমানুপাতিক। আমরা নিশ্চয়ই আমাদের মনে আছে, নিশ্চয় আমাদের ভগ্নাংশের ক্ষেত্রে মনে আছে যে সমানুপাতিক ভগ্নাংশ আমরা কি করেছি, আমরা যখন ভগ্নাংশ করেছিলাম তখন আমরা এরকম ভগ্নাংশ লিখেছিলাম যে 5/2 সমান হচ্ছে 10/4। এই দুইটা হচ্ছে ভগ্নাংশ সমান, আমরা করেছিলাম না? সেম একই কনসেপ্ট হচ্ছে সমানুপাতিকের ক্ষেত্রে। অনুপাত যখন দুটো অনুপাত সমান হয় তখন সেই দুটো অনুপাতকে আমরা বলি সমানুপাতিক। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ তাইবা। এখানে দেখো আবার অরেঞ্জ, দেখি সবাই এবার বলে ফেলো যে এটার অনুপাত কত হবে। আমি যদি বলি আপেলের অনুপাত এবং কমলার অনুপাত কত হবে, আপেল ও কমলার অনুপাত কত, এবং কমলা ও আপেলের অনুপাত কত, কমলা ও আপেলের অনুপাত কত, আপেল ও কমলার অনুপাত কত? সোজা, এবার নিশ্চয় তোমরা পারবা, নিশ্চয় তোমরা পারবা। 2:3, একজন বলতেছে 2:3, তাহলে সেটা হচ্ছে নিচেরটা, তাই না? 2:3, আর উপরেরটা কত হবে? 3:2। ভেরি গুড। সব সময় এই জিনিসগুলো খেয়াল রাখবা, ছোট ছোট বিষয়গুলো যদি খেয়াল রাখো তাহলে আশা করি নিধি আজকে আমরা দ্বিতীয় চ্যাপ্টারটাই করব, হ্যাঁ, এবং খুবই বেসিক আলোচনা হবে, জটিল কিছু না। আমরা ক্লাসে আমরা জটিল আলোচনা করি, ক্লাসে আমরা সিকিউ সমাধান করি, কঠিন কঠিন পাটিগণিত গুলো আমরা সমাধান করি। আজকে ক্লাসটা ফ্রি ক্লাস, আমরা একদম ফ্রি ভাবে করব, ফ্রি ভাবে হচ্ছে আমরা রিভাইজ করব। ওকে, তো চলো আমরা সমানুপাতের কিছু বৈশিষ্ট্য, আমরা সমানুপাতটা সবার কাছে ক্লিয়ার যে দুটো অনুপাত যখন সমান হয়ে যাবে তখন আমরা তাদেরকে কি বলবো? সমানুপাত। তাহলে এখানে দেখো দুইটা অনুপাত না, একটা অনুপাত, এই আরেকটা অনুপাত, মাঝখানে কি চিহ্ন আছে? সমান চিহ্ন আছে। এই চিহ্নটাই সমান না লিখে, অনুপাত যেহেতু স্পেশাল ভগ্নাংশ সেজন্য আমরা এটাকে কিভাবে লিখি? এইভাবে 4টা ডট দিয়ে লিখি। কিভাবে লিখি? 4টা ডট দিয়ে লিখি। তাহলে এটা আর এটা সমান, তার মানে এটা আর এটা সমান। এটা কিন্তু সবার ক্ষেত্রে লেখা যাবে না, শুধুমাত্র সমানুপাতের ক্ষেত্রে সমান চিহ্নের বদলে তুমি এই চিহ্নটা ব্যবহার করতে পারো। ওকে, ভেরি গুড, অল ক্লিয়ার। ওকে, তাহলে এবার বুঝতে পারছো যে একটু আগে আমি যেটা বললাম 2:4 আর 1:2, 1:2 হচ্ছে সমান। ঠিক আছে, এখন প্রথমটা হচ্ছে প্রথম রাশি, দ্বিতীয়টা হচ্ছে কিছু বৈশিষ্ট্য আমরা রিভাইজ করে নিই। 4 হচ্ছে দ্বিতীয় রাশি, সেটাকে আলাদাভাবে বলা যায় পূর্ব রাশি উত্তর রাশি, পূর্ব রাশি উত্তর রাশি, পূর্ব রাশি উত্তর রাশি। তাহলে এই দুটো অনুপাত হচ্ছে সমান। এখন এটাকে ভগ্নাংশ আকারে দেখো আবার লেখা যায়, যেমন 2:4 কে আমরা এভাবে লিখতে পারি এবং 1:2 কে আমরা এইভাবে লিখতে পারি, এই যে দ্বিতীয় নাম্বারটা। ঠিক আছে, অনুপাতকে আমরা আবার কিভাবে লিখতে পারি? ভগ্নাংশ আকারেও লিখতে পারি। এবার দেখো বলতেছে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি। আসলে কোনাকুনি গুণ করেছে, আসলে কি করছে? কোনাকুনি গুণ করছে, তাই না? আসলে কি করছে? এ 2 এবং এ 2, এটা কি রাশি ছিল? প্রথম রাশি। এটা কি রাশি ছিল? প্রথম রাশি। আর এটা কি রাশি ছিল? চতুর্থ রাশি। এটা কি রাশি ছিল? চতুর্থ রাশি। তাহলে এটা আর এটা গুণ করলে এই দুইটার গুণফলের সমান হবে কোনটা? দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশির গুণফলের সমান। দেখি আসলেই সমান হয় কিনা, দেখি তো। 2 দুগুণে 4, দেখো 2 দুগুণে 4, এ পাশে আসতেছে, তাহলে এ পাশে আসতেছে কোনটা? বাম পাশে, আর এ পাশে হচ্ছে ডান পাশ। 2 আর 2 এ গুণ করলে পেলাম 4, 4 আর 1 এ গুণ করলে পেলাম কত? 4। তার মানে এই কথাটা সত্যি। এটা কিন্তু আসে নানান ভাবে কিন্তু এটাকে
মিসম্যাচ করে দিয়ে, একটু ট্রিকি করে দিয়ে এই প্রশ্নটা আসে যে দুইটা অনুপাতের মধ্যে প্রথম রাশি এবং চতুর্থ রাশির গুণফল যদি হয় 14, তাহলে তৃতীয় রাশি এবং দ্বিতীয় রাশির গুণফল কত? তোমরা কি আমাকে বলতে পারবা যে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির গুণফল যদি হয়, প্রথম রাশি ও চতুর্থ রাশির গুণফল যদি হয় 14, প্রথম রাশি ও চতুর্থ রাশির গুণফল যদি হয় 14, তাহলে দ্বিতীয় রাশি ও তৃতীয় রাশির গুণফল কত? তাহলে বুঝবো এই বৈশিষ্ট্যটাও তোমরা বুঝে গেছো, এই বৈশিষ্ট্যটাও তোমরা বুঝে গেছো। আবু স্বাধীন, আবু বকর, স্বাধীন, আচ্ছা অনেকে আছে এখানে স্বাধীন, বাহ অনেকের নাম, সিয়াম, ওকে, সবাইকে ওয়েলকাম। 14 হাফসা বলছে, তারপরে দীতা ঘোষ, তারপর মেহরান, সুরাইয়া, তারপর হচ্ছে হাজরাত, এখানে লাইট পড়ছে, ইকরা, আবু আছে, হাজরাত আছে, জারিফ আছে, নিউ ইউজার তোমার নামটা অ্যাড করে নিও, তাসফিয়া আছে, ইফাজ আছে। 14, ওয়াও ভেরি গুড, তার মানে তোমরা বুঝে গেছো তাই না? এরকম ট্রিকি করে প্রত্যেকটা বৈশিষ্ট্য নিয়ে কিন্তু তোমাকে এমসিকিউ আসতে পারে, একটা ছোট শর্ট কোয়েশ্চেন আসতে পারে। তো খুব ভালো করে এটা কিন্তু মনে রাখবা এই সূত্রটা। এই সূত্রটা আর কিছুই না, দুটো অনুপাত আমরা কোনাকুনি গুণ করে দিলে আর দুটো অনুপাতের গুণফলের সমান পাবো। এবার হচ্ছে কি বলেছে, চারটি রাশির প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাত পরস্পর সমান হবে। প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত, চারটি অনুপাতের মধ্যে যে এটা এবং এটা পরস্পর সমান হলে আমরা কি বলবো, এই চারটি রাশিকে একটি সমানুপাত তৈরি করে। ওই যেটা সংজ্ঞা, যে প্রথম রাশি দ্বিতীয় রাশি সমান হবে হচ্ছে তৃতীয় রাশি ও চতুর্থ রাশি, যখন এরকম সমান হবে তাদেরকে আমরা কি বলবো, সমানুপাত বলবো। আর এদের প্রত্যেক রাশিকে কি বলবো, সমানুপাতি বলবো। তার মানে এই প্রত্যেকটা রাশি, চারটা রাশিকে আমরা কি বলবো, সমানুপাতি। মানে এক একজনের ওই যে অনুপাতের স্পেশাল অনুপাত, স্পেশাল নাম হচ্ছে সমানুপাত। একটা যখন দুটো অনুপাত সমান হয় তখন তাদেরকে আবার স্পেশাল নাম দিলাম সমানুপাত, এই কথাটাই এখানে লেখা। ওকে, এবার হচ্ছে আরেকটু আমরা বৈশিষ্ট্য দেখি। সমানুপাতে প্রথম ও দ্বিতীয় রাশি কি হবে, সমজাতীয় হবে। তৃতীয় চতুর্থ রাশিও সমজাতীয় হবে। এবং এবং সবসময় মনে রাখবা অনুপাতের কোনো একক নাই, এটাও এমসিকিউতে আসে। একক নাই, একক মানে কি, পাশে মিটার সেন্টিমিটার কিছুই লেখা লাগবে না। পাশে মিটার সেন্টিমিটার কিংবা ঘন্টা, তারপর হচ্ছে বছর, এগুলো কিছুই লেখা লাগবে না, ঠিক আছে? তো বলতেছে যে একই সমজাতীয় হবে মানে কি, মানে হচ্ছে আমরা যে প্রথমে নিলাম বিড়াল এবং কুকুরের একটা অনুপাত, সেটার অনুপাতের সমান আবার কোনটা লিখেছিলাম, তাদেরই যেটা সংক্ষেপ করলে, যেটা আমরা ছোট করলে পাবো সেই অনুপাতটা আমরা লিখেছিলাম। তার মানে সমানুপাত হতে গেলে অবশ্যই মানে কি হতে হবে, সমজাতীয় হতে হবে। এরকম হবে না যে তুমি বললা যে কি বিড়াল ও কুকুরের অনুপাত সমান হচ্ছে আপেল ও কমলার অনুপাত। বুঝতে পেরেছো সমজাতীয় মানে কি, বিড়াল ও কুকুরের অনুপাত বিড়াল ও কুকুরেরই অনুপাতের সমান হবে। বিড়াল ও কুকুরের অনুপাত আপেল ও কমলার অনুপাতের সমান হবে না। ওকে, এবার বলতেছে চারটি রাশি সমজাতীয় হওয়ার জন্য প্রয়োজন নেই, দুটি রাশি সমজাতীয় হলেও সমানুপাত তৈরি করতে হয়। ওকে, মানে দুটি রাশি, মাঝখানে দুটি রাশি সমানুপাত, ওই যে আমরা যখন ধারাবাহিক সমানুপাত পড়বো তখন আমরা দেখবো। সমানুপাতে প্রথম ও চতুর্থ রাশিটি প্রান্তীয় রাশি এবং দ্বিতীয় তৃতীয় রাশিকে মধ্য রাশি বলা হয়, মধ্য রাশি বলা হয়। তার মানে কোনটা, এই যে লিখলাম 2:4 এবং 1:2, তাহলে এই দুইটা রাশিকে কি বলবো, এই দুটো রাশিকে, এগুলো তোমরা আশা করি জানো, এই রাশি এবং এই রাশিকে আমরা কি বলবো, প্রান্তীয় রাশি। আর এই রাশি এবং এই রাশিকে আমরা কি বলবো, মধ্য রাশি। এগুলো একদমই ওই যেটা বললাম যে এই চিহ্নটা ব্যবহার করা হয় অনুপাতে তিনটি রাশি জানা থাকলে চতুর্থ রাশিটা নির্ণয় করার জন্য ত্রৈরাশিক পদ্ধতি আমরা ব্যবহার করে থাকি। পদ্ধতিকে বলা হয়েছে
ত্রৈরাশিক পদ্ধতি, ওটা আমরা একটু পরে অঙ্ক করার টাইমে দেখব। ঠিক আছে, সবাই এতটুকু বেসিকটা ক্লিয়ার কিনা? সবার বেসিকটা ক্লিয়ার হয়ে গেছে কিনা? সবাই একটু আমাকে বলো, সমানুপাতের ব্যাপারে সবার বেসিকটা ক্লিয়ার কিনা? এছাড়াও আছে বহুরাশিক অনুপাত, হ্যাঁ ইয়েস ওকে, এছাড়াও আছে বহুরাশিক অনুপাত, তারপর আছে ক্রমিক সমানুপাত, ধারাবাহিক অনুপাত। মোটামুটি বহুরাশিক অনুপাত মানে কি, ধরো তিনটা অনুপাত একসাথে দেওয়া থাকবে, তখন এটাকে বলা হবে যে বিড়াল, কুকুর এবং হচ্ছে ধরো আর কি আমরা পালি, ধরো পাখি, বিড়াল, কুকুর ও পাখির অনুপাত, তখন তিনটা অনুপাত হয়ে যায়, 2:4:5। হ্যাঁ, তখন এই ধরনের বেশি রাশির অনুপাত হয়ে গেলে তখন আমরা তাকে কি বলবো, বহুরাশির অনুপাত। ঠিক আছে, তারপর হচ্ছে কি ক্রমিক সমানুপাত আছে, তারপর আছে কি ক্রমিক সমানুপাত আছে, তারপর আছে হচ্ছে ধারাবাহিক অনুপাত। ঠিক আছে, ক্রমিক সমানুপাত মানে কি, যে দুটো রাশি প্রথম ক্রমিক সমানুপাত হচ্ছে তৃতীয় রাশি, তিনটি রাশির মধ্যে প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত, ও দ্বিতীয় তৃতীয় রাশির অনুপাত যদি সমান হয় তখন আমরা তাদেরকে কি বলবো, ক্রমিক সমানুপাত। ঠিক আছে, যে 2:4 এবং 4:5, যদিও এটা সমান না, যদিও এটা কিন্তু সমান না, তখন আমরা এটাকে কি বলবো, তখন আমরা এটাকে বলবো হচ্ছে, এটাকে যদি আমি ইরেজ করি, ধরলাম এখানে 2:4, এখানে হচ্ছে দেওয়া আছে হচ্ছে কি দেওয়া আছে, ধরো 8 দেওয়া আছে, এখানে দেওয়া আছে 8। হ্যাঁ, তাহলে 2:4, 4:8 যদি সমান হয়, 8ও হবে না এখানে, এখানে হতে পারে হচ্ছে 16 হতে পারে, 16। হ্যাঁ, তখন আমরা কি বলবো, এটা যদি 16 হয় তখন আমরা এদেরকে কি বলবো, ক্রমিক সমানুপাত। যে প্রথম দুইটি অনুপাতের সমান যদি পরের দুটি অনুপাতের সমান হয়, এরকম তিনটি অনুপাত দেওয়া থাকলে তখন আমরা তাদেরকে ক্রমিক সমানুপাত বলবো। ওকে, আচ্ছা, তো ধারাবাহিক সমানুপাত মানে হচ্ছে গিয়ে কি, যখন হচ্ছে দুটি অনুপাত, ধারাবাহিক সমানুপাতও আছে তোমাদের বইতে, যে ধারাবাহিক অনুপাত হচ্ছে যখন প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বিতীয় অনুপাতের উত্তর রাশি দ্বারা দ্বিতীয় অনুপাতের উভয় রাশিকে গুণ করলে, এবং দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা উভয় রাশিকে গুণ করলে যে অনুপাত গঠন করা হয় তাকে আমরা কি বলি, ধারাবাহিক অনুপাত। ঠিক আছে, এদের ধারাবাহিক অনুপাতটা কত, এই যে দেখো প্রথম রাশি এই রাশিটা দ্বারা ধারাবাহিক অনুপাত একটু আমরা বুঝে নিই। প্রথম রাশির উত্তর রাশি কোনটা, এই রাশিটা, প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বারা যদি পরবর্তী অনুপাতের দুটো অনুপাতকে গুণ করা হয় এবং দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা যদি পরবর্তী অনুপাত সামনের অনুপাতের দুটোকে গুণ করা হয়, তাহলে যে অনুপাতটা আমরা পাবো তাদেরকে আমরা কি বলি, ধারাবাহিক অনুপাত। তাদেরকে আমরা কি বলি, ধারাবাহিক অনুপাত। ওকে, ওটা আমি ধরে নিয়েছি, 8 কেন হলো ওটা আমি মূলত ধরে নিয়েছি। ঠিক আছে, এটা বোঝানোর জন্য আমি ধরে নিয়েছি যে আচ্ছা, যে তিনটা রাশি এরকম যদি দেওয়া থাকে 2:4:16, তখন এই 2:4 যদি 4:16 এর সমান হয় তখন তাদেরকে আমরা কি বলি, ক্রমিক অনুপাত। ঠিক আছে, বীজগণিতটা মনে নেই। আচ্ছা, এটা কি বুঝতে পেরেছি যে ধারাবাহিক অনুপাত কাকে বলে, যে দুটো অনুপাত 5:7, এটা একটা অনুপাত, 2:3, এটা আরেকটা অনুপাত। এখন এদেরকে ধারাবাহিক অনুপাত করতে হলে কি করতে হবে, এটার উত্তর রাশি দিয়ে এইটাকে গুণ করে দিতে হবে। তার মানে 2 × 7
এবং 3 গুণ 7 হবে, তাই না? গুণ করে দিলে একটা আমরা তাহলে একটা নতুন অনুপাত পেলাম। একটা কি পাইলাম? নতুন অনুপাত পাইলাম। মূলত ধারাবাহিকই পরে হয়ে যাবে কি ক্রমিক অনুপাত। ঠিক আছে, তারপরে কি বলেছে? পরবর্তী রাশির পূর্ব রাশি দ্বারা, পূর্ব রাশি পরবর্তী যে অনুপাত তার পূর্ব রাশি দ্বারা প্রথম অনুপাতটাকে গুণ করলে কি পাবো? 2 গুণ 5 অনুপাত 7 গুণ 2। আরেকটা নতুন অনুপাত পেলাম। এখন এটা সমান কত হলো? এটা সমান হলো হচ্ছে 10 অনুপাত, আর এটা কত পেলাম? 14। আর এটা কত পাবো? এটা পাবো 14 অনুপাত 21। এখন দেখো এটার উত্তর রাশি এবং এটার পূর্ব রাশি সমান হয়ে গেছে না? এটার উত্তর রাশি এবং এটার পূর্ব রাশি কি হয়ে গেছে? সমান। এখন এটাকে আমরা ধারাবাহিক অনুপাতে লিখতে পারি 10 অনুপাত 14 অনুপাত 21। 10 অনুপাত 14 অনুপাত। ভেরি গুড ফাইজা আবিদা। এটাকে তখন কি বলা হবে? ধারাবাহিক অনুপাত বলা হবে। সবাই ক্লিয়ার যে প্রথম রাশির উত্তর রাশি দ্বারা, প্রথম রাশির কি রাশি দ্বারা? উত্তর রাশি দ্বারা, প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বারা দ্বিতীয় অনুপাতকে গুণ করলে যে গুণফলটা আমরা পাবো, পরবর্তীতে দ্বিতীয় রাশির পূর্ব রাশি দ্বারা, দ্বিতীয় রাশির পূর্ব রাশি দ্বারা, এটা কি পূর্ব রাশি দ্বারা প্রথম অনুপাতকে গুণ করলে যে গুণফলটা পাবো, এদের গুণফলের কি হবে? মাঝখানে আমরা দেখতে পাবো এদের গুণফলটা করার পরে আমরা দেখতে পাবো কি এর মাঝখানে যেটা থাকবে তা সমান হয়ে যাবে। তখন সেটাকে আমরা কিভাবে লিখতে পারি? সেটাকে আমরা ধারাবাহিক অনুপাত আকারে লিখতে পারি। এটাকে ক্রমিক অনুপাত বলতেছে। দেখো 10 অনুপাত 14 আবার 14 অনুপাত 21, 14 অনুপাত 21, এটাকে বলতেছে কি ক্রমিক অনুপাত। ঠিক আছে, আশা করি তোমাদের এটা ক্লিয়ার হয়ে গেছে। আশা করি এটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। কোনো প্রশ্ন থাকলে করতে পারো, কোনো প্রশ্ন থাকলে করতে পারো। ঠিক আছে, হ্যাঁ, কোনো প্রশ্ন যদি থাকে তখন করতে পারো। ঠিক আছে, কারণ আমরা তখন কি করলে, একত্রে করলে তখন আমরা কি পাই? দুটো অনুপাতকে যখন আমরা গুণ করব, গুণ করার পরে একত্রে করলে যে নতুন অনুপাতটা গঠিত হয় তাকে বলা হয় ধারাবাহিক অনুপাত। ঠিক আছে, এটা আসলে ক্রমিক হবে না। ওকে, ক্রমিক না, হ্যাঁ, ধারাবাহিক অনুপাত। এটাকে আমরা তখন কি করলাম? দুইটা অনুপাতকে আমরা একসাথ করে, ক্রমিক হবে না, ক্রমিক হবে হচ্ছে তিনটা অনুপাতের প্রথম অনুপাত, প্রথম যে দুইটা অনুপাত, পরবর্তী দুইটা অনুপাত যদি সমান হয়। ঠিক আছে, ক খ গ, ক খ গ এরকম অনুপাতের মধ্যে ক এবং খ যদি খ এবং গ এর সমান হয় তখন আমরা তাদেরকে কি বলবো? তখন আমরা তাদেরকে বলবো হচ্ছে ক্রমিক অনুপাত। আর এটা হচ্ছে দুটো অনুপাতকে এভাবে গুণ করার পরে যদি একত্রে করে লিখি তখন আমরা যে অনুপাতটা পাই তখন আমরা তাদেরকে কি বলি? ধারাবাহিক অনুপাত। ওকে, চলো বুঝতে পেরেছি। তাহলে এবার এটাকে অনুপাত আকারে লিখি। এবার এটাকে অনুপাত আকারে লিখতে গেলে এই প্রশ্নটা বাছার একটাই কারণ, এখানে খেয়াল করো অনুপাতকে কি হতে হবে? সমজাতীয় হতে হবে, সমজাতীয় হতে হবে। তো এটা কি সমজাতীয়? 2 বছর 6 মাস, আর এটা আছে খালি 5 বছর, খালি কি আছে? 5 বছর আছে। ঠিক আছে, আর এখানে আছে 2 বছর 6 মাস। তখন আমরা এটাকে চেষ্টা করব হয় বছরটাকে মাসে নিয়ে যেতে কিংবা মাসটাকে বছরে নিয়ে আসতে। মাসটাকে কিসে নিয়ে আসতে? বছরে নিয়ে আসতে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা কিন্তু করতে পারো কমেন্টে। ঠিক আছে, তাহলে 2 বছর 6 মাসকে আমরা কি করি? বছরে নিয়ে যাই। 2 বছর
6 মাসকে যদি বছরে নিয়ে যেতে থাকি তাহলে কি হতে হবে, 12 দিয়ে ভাগ করতে হবে। কত আসে, 2 বছর 0.5 বছর। আমরা নিশ্চয়ই কনভার্ট করাটা জানি, আমরা পরিমাপ চ্যাপ্টারটা যখন পড়বো তখন পরিমাপ চ্যাপ্টারটা কিন্তু আমাদের হয়ে গেছে ক্লাসে, আমাদের যে পেইড ব্যাচ সেখানে কিন্তু পরিমাপ চ্যাপ্টারটা হয়ে গেছে। তো বছরে নিয়ে যেতে গেলে কি হবে, যে 12 বছরে আমরা নিশ্চয় পারি, তবে আমি একটু দেখাচ্ছি। 12 মাসে হয় 1 বছর, 12 মাসে কি হয় 1 বছর। তাহলে 1 মাসে কত, 6 মাসে কত, 12 মাসে ঐকিক নিয়ম আর কি, 12 মাসে হয় 1 বছর। তাহলে 1 মাসে কত হবে এবং 6 মাসে কত হবে, কত হবে, তাহলে 0.5 বছর। এবার সেটাকে আমরা যোগ করে দিই, 2.5 বছর। এবার আমরা এটাকে বছরে নিয়ে আসছি, সমজাতীয় বানিয়ে ফেলেছি এবং এটা তো অলরেডি বছরে দেওয়া আছেই। এবার আমরা কিন্তু অনুপাতটা তৈরি করে ফেলতে পারবো। সবাই একটু বলো, আবার বুঝাই দেন কোনটা, আহাদ আহাদ কোনটা আবার বুঝাই দিব, একটু বলবা, স্পষ্ট করে বলবা। হ্যাঁ, আবার বুঝাই দিব, যদি অবশ্যই স্পষ্ট করে কোন লাইনটা বুঝো নাই। হ্যাঁ, 1:2 হবে, বলতেছে 1:2। অনেকে উত্তর দিয়ে দিছে, একদম সবাই একদম উত্তর দিয়ে দিছে। তোমরা চাইলে এভাবে না দিয়ে কিন্তু উত্তরটা 2:5:5 এটাও বলতে পারতা, কিন্তু সবাই অলরেডি কি করেছে, উত্তরটা দিয়ে দিছো, মানে এটাকে আরো সিম্পলিফাই করে ফেলছো, আরো কি করেছো, একদম শর্ট ভার্সনে নিয়ে গেছো। তাহলে কত হবে, 2.5 কে যদি আমরা ভগ্নাংশ আকারে লিখি, যে 2.5, আমি যারা যারা বুঝবে না তাদের জন্য একটু ভেঙে দেখাচ্ছি। তাহলে দশমিক উঠে গেল, কত হলো, নিচে আসলো 10, 5×5 = 25, 5×2 = 10, উপরে আসলো 1, তাহলে 1:2, 1:2। এটাকেই সবাই একদম একদম সবাই কোনো ক্যালকুলেশন আর বলে নাই, সবাই অনেক ভালো পারি আমরা, রিভাইজ হয়ে গেছে, তার মানে 1:2 আকারে বলে দিয়েছে কমেন্টে। মাসে কনভার্ট করলে হবে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। নসীন, এই যে মুনের প্রশ্নটা একটু খেয়াল করো, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সে খুব সুন্দর করে করেছে, যে মাসে কনভার্ট করলে হবে কিনা, অবশ্যই হবে, অবশ্যই হবে। সেটাকে তুমি তখন বছরটাকে কি করবা, 2 দিয়ে 2 বছরটাকে গুণ করে নিবা, এবং 2 দিয়ে মানে 12 মাস, তার মানে বছরে গুণ করতে গেলে কি হবে, 2×12, আর এখানে কি করতে হবে, 5×12 মাসে নিয়ে যাবা, তারপর সেটাকে এবার আমরা অনুপাত আকারে প্রকাশ করব, একই হবে। ওকে মাহবুবা, ওকে। ইভি ইভি প্রশ্ন থাকলে করবা, ঠিক আছে। 30:60, ভেরি গুড, ওকে। প্রথম থেকে বুঝায় দেন, ওকে। এটা বলেছে কি, বছরে 2 বছর 6 মাস কনভার্ট করতে হবে, ঠিক আছে, তোমাকে পরিবর্তন করতে হবে। আমরা কিলোমিটার থেকে সেন্টিমিটারে নেওয়া শিখেছি না, সেম ভাবে আমরা মাঝে মাঝে কি বলি, 1 ঘন্টা 30 মিনিট, আমরা কিন্তু বলি না এটাকে। আমি যদি বলি 1 ঘন্টা 30 মিনিটকে 1 ঘন্টা 30 মিনিটকে তুমি কিসে নিয়ে যাও, ঘন্টায় নিয়ে যাও, তখন আমরা কি বলি, 1.5 ঘন্টা। কিভাবে করি, এই 30 কে তখন 60 দিয়ে ভাগ করি, সেটা চলে আসে 0.5 আওয়ার্স। তাহলে 1 এর সাথে যোগ করে দেই 0.5, মানে 1.5 ঘন্টা। সেম টু সেম যদি বলি আমি মিনিটে নিয়ে যাও, তখন আমরা কি বলবো, যে আমাদের 90 মিনিট লেগেছে, ক্লাসটা করতে 90 মিনিট লেগেছে। আর যখন আমরা বলবো যে ঘন্টায় বলো, তখন তুমি কি বলবা, একসাথে 1 ঘন্টা 30 মিনিট না বলে তখন তুমি কি বলবা, 1.5 ঘন্টা লেগেছে, ঠিক আছে। সেম কনসেপ্টটাই এখানে অ্যাপ্লাই করেছে। একই জাতীয় বানানোর পরে যেহেতু এখানে বছর দেয়া আছে, সেজন্য আমরা কি করেছি, বছরে নিয়ে গেছি, বছরে নিয়ে গিয়ে আমরা এভাবে করে অনুপাত আকারে প্রকাশ করেছি। চলো, আমাদের যে ক্রমিক আজকে যে প্রশ্নটা আছে, সেই প্রশ্নটা এমসিকিউর সাথে মিল আছে, চলো তাড়াতাড়ি করি। শূন্যস্থান, এটা আমরা না করে আমি জাস্ট বলে দেই যে এই ঘরটার মানে হচ্ছে এক্স, এই জিনিসটা আমরা জানি না। তাহলে কি বলতেছে, 11:25 সমান হচ্ছে x অনুপাত 50।
11:25, এই লাইনটার মানে অলরেডি আমরা বুঝে গেছি না, এটা মানে হচ্ছে সমান চিহ্ন, আর এটা মানে হচ্ছে গিয়ে এভাবে লিখেছে। তো এটা খালি ঘর মানে তুমি এক্স ধরতে পারো, ওয়াই ধরতে পারো, ক ধরতে পারো, খালি ঘরও রেখে দিতে পারো। ঠিক আছে, এবার আমরা সেটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করি। ওই যে মনে আছে যে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান হচ্ছে কত? দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। সেম একই কনসেপ্ট আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে আমরা পেয়ে যাচ্ছি x গুণ 25 সমান হচ্ছে 11 গুণ 50। এবার আমরা x এর মানটা নিশ্চয়ই বের করে ফেলতে পারবো। ভেরি গুড ইকরা, অপূর্ব সরকার, সাথে রামিসা, ওকে, আলিয়া আবরার, ভেরি গুড। ওকে, তাহলে প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি কিভাবে এটা বের করতে হবে। সবাই অলরেডি গুলো আমরা জানি। জাস্ট হচ্ছে x এর মান বা খালি ঘরের মানটা আমরা এই পাশে রাখবো। এই যে দেখো, প্রথম রাশি গুণ চতুর্থ রাশি, দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। তো ওখানে কোন রাশিটা মিসিং? দ্বিতীয় রাশিটা মিসিং। তো দ্বিতীয় রাশিটাকে আমরা কি করলাম? এই পাশে রেখে বাকি সবকে ওই পাশে পাঠালাম, পেয়ে গেলাম আমাদের দ্বিতীয় রাশি। ক্লিয়ার? 22। হ্যাঁ, এগুলো তার মানে সবাই পারো। দেখো আমাদের কিন্তু রিভাইজ হয়ে গেল। এবার বলতেছে সোনিয়া ও কানিজের বয়সের অনুপাত হচ্ছে এত, কানিজ ও রূপার বয়সের অনুপাত হচ্ছে এত। কানিজ ও রূপার বয়সের অনুপাতের উত্তর রাশি কোনটি? কানিজ ও রূপার বয়সের অনুপাতের উত্তর রাশি কোনটি? তাহলে এটা কি? এটা হচ্ছে পূর্ব রাশি, এটা হচ্ছে কি? উত্তর রাশি। তাহলে কানিজ ও রূপার উত্তর রাশি হচ্ছে 42। এটা আমরা অলরেডি বলে দিতে পারছি। তারপরে দেখি, তারপর বলেছে সোনিয়া ও কানিজের অনুপাত হচ্ছে এত, কানিজ ও রূপার অনুপাত হচ্ছে এত। বলতেছে কানিজ রূপা ও সোনিয়া কানিজ ও রূপার ধারাবাহিক অনুপাত। এটা মানে কি? এটা মানে হচ্ছে ধারাবাহিক অনুপাতটা কত। আমরা কিন্তু অলরেডি ধারাবাহিক অনুপাত কিভাবে বের করতে হবে সেটা আমরা জেনে গেছি। ধারাবাহিক অনুপাত কত সেটা আমরা কিন্তু অলরেডি জেনে গেছি। সেটা কিভাবে করেছি? 8:6 আর 36:42। হ্যাঁ, সেটাকে আমরা কি করব? সেটাকে আমরা জানি যে এটার সাথে এটাকে গুণ করব আর এটার সাথে এটাকে গুণ করব। এটার একটা শর্টকাট টেকনিক আছে, এটা আমি একটু তোমাদেরকে দেখাতে চাই। হ্যাঁ, এটা একটু সবাই একটু দেখি শর্টকাট টেকনিকটা। সেটা হচ্ছে ধরো ক অনুপাত খ হচ্ছে 2:3, খ অনুপাত গ হচ্ছে কত? ধরো 7:4। ঠিক আছে, এখন আমাদেরকে বানাতে হবে কত? ক অনুপাত খ অনুপাত গ, মানে ধারাবাহিক অনুপাত বানাতে হবে। ঠিক আছে, কিভাবে বানাবো দেখো, খেয়াল করো। ক অনুপাত খ সমান লিখে দিলাম 2:3। এবার খ অনুপাত গ, এটা লেখার সময় খেয়াল করো খ কোথায় আছে? এই পাশে, তার মানে ঠিক এটার নিচে লিখবো। সেটা কত? 7:4। 7:4। ঠিক আছে, লিখলাম। শর্টকাট টেকনিক। এটা মানে কি? খ, এটা মানেও খ। ঠিক খ এর নিচে ক অনুপাত খ অনুপাত গ, খ এর নিচে খ এর গুলো লিখলাম, ক এর নিচে কটা লিখলাম, গ এর নিচে গ এরটা লিখলাম। এবার আমাদেরকে বের করতে হবে এই গটা এখানে, এবং এখানে বের করতে হবে এখানে গটা। ঠিক আছে, এই জন্য আমরা কি করব? এ পাশে কত আছে? 3 আছে, তাহলে এ পাশে আমরা 3 লিখে দিব। গ এর নিচে 3 লিখে দিব, ঠিক আগে যেটা লেখা থাকবে, সেটা লিখবো। এ পাশে কত আছে? 7 আছে, তাহলে এর আগে খালি ঘরে ঠিক 7 লিখে দিব। 7 লিখে দিলাম। এবার আমরা কি করব? এইবার আমরা এই দুইটাকে গুণ করে দিব, এই দুইটাকে গুণ করে দিব, এবং এই দুইটাকে গুণ করে দিয়ে আমরা ক খ গ এর অনুপাত পেয়ে যাব। তাহলে কত আসে? 14। আর এটা কত আসে? 3 × 7 = 21। আর এটা কত আসে? 3 × 4 = 12। আমরা পেয়ে গেলাম আমাদের ক অনুপাত খ অনুপাত গ। আমরা চাইলে ছোট ছোট যখন শর্টকাট এমসিকিউ আসবে তখন আমরা যদি এভাবে গুণ করতে না চাই, যে উত্তর রাশি দ্বারা গুণ করা,
পূর্ব রাশি দ্বারা গুণ করা, এই থিওরি যদি মনে না পড়ে তখন আমরা চাইলে এভাবেও করতে পারি। সবাইকে বুঝতে পেরেছি? সবাইকে বুঝতে পেরেছি? প্রথমে কি করলাম, কয়ের অনুপাতটা কত ছিল, 2:3, আর খ এবং গয়ের অনুপাতটা কত ছিল, খ এবং গয়ের অনুপাত ছিল হচ্ছে 7:4। আমরা কি করলাম, ক খ গ লিখে ফেললাম, কয়ের অনুপাতটা আগে লিখে ফেললাম, কয়ের অনুপাত 2:3, এবং মানে প্রথমটার অনুপাত লিখে ফেললাম ক খ এর জায়গায়, খ এবং গয়ের জায়গায় খ এর নিচে খ এবং গয়ের অনুপাতটা লিখে ফেললাম। তারপর কি করলাম, 3 আছে এপাশে, এপাশে খালি ঘর আছে, 3ই এপাশে আবার বসালাম। এপাশে 7 আছে, এপাশে খালি ঘর আছে, সেখানে আবার 7 বসালাম। কঠিন লাগলে করার দরকার নাই, ঠিক আছে? যেটা আমরা পারি সেটাই করব। তারপর কি করলাম, 2 এবং 7-এ কি করলাম, গুণ করে দিলাম, 3 এবং 7-এ কি করলাম, গুণ করে দিলাম, 3 এবং 4-এ গুণ করে দিয়ে আমরা ক অনুপাত খ অনুপাত গ পেয়ে গেলাম। ঠিক আছে? এভাবেও চাইলে আমরা বের করতে পারি। I understood the topic, very good, okay. এটা কি সব ধারাবাহিক অনুপাত? হ্যাঁ, এটা ধারাবাহিক অনুপাত। হ্যাঁ, এটা ধারাবাহিক অনুপাত, ওকে। তো চলো আমরা এটার এবার উত্তর দিই, এটার উত্তর দিই। আমরা পোল দিচ্ছি, এবার সবাই পোলে অংশগ্রহণ করবা। সবাই দেখবা যে তোমাদের স্ক্রিনে লেখা আসবে ABC, CD, যেটা উত্তর হবে সেটা তোমরা পোলে উত্তর দিবে, ঠিক আছে? ক্লাসটা একটু তাড়াতাড়ি করতে হবে কারণ আমাদের সময় সংক্ষিপ্ত। আচ্ছা মোহনা, চলো একটু পানি দিয়ে নাও, যেহেতু রোজা রেখেছো, টায়ার্ড, আমি বুঝতে পারছি যেহেতু রোজা রেখেছো সেজন্য টায়ার্ড তুমি। পোলটার উত্তর দাও, তখন আমরা আশা করি ভালো লাগবে। সবাই সমানুপাতে মোটামুটি ক্লিয়ার? বেসিকটা হচ্ছে তোমাদের ক্লিয়ার করতে হবে, সংজ্ঞাগুলো একটু ক্লিয়ার থাকতে হবে, সংজ্ঞাগুলো ক্লিয়ার থাকতে হবে। বাহ, সবার উত্তর পেয়েছি, ভেরি গুড সবাইকে, সবাই খুব ভালো। দেখতে পাচ্ছি ম্যাক্সিমামই উত্তর সঠিক দিয়েছো, তো তার মানে তোমরা খুবই ভালো পারো, আমার কাছে মনে হচ্ছে তোমরা খুব ভালো প্রিপারেশন নিচ্ছ। ভেরি গুড, ওকে। আচ্ছা, এটা উত্তর ম্যাক্সিমামে আমরা হচ্ছে সহজ ভাবে দিয়েছি, কেউ কেউ আমরা উত্তরটা ভুল দিয়েছি। সবাইকে এটা বুঝতে পেরেছি? জাস্ট কি করতে হবে, 9:18 সমানুপাত হচ্ছে কত, 20 অনুপাত, এইটা কত দেওয়া নাই, এইটা কত দেওয়া নাই। আমরা কিন্তু এমসিকিউ যখন করাই এমসিকিউটার সমাধানও কিন্তু ক্লাসে করিয়ে দেই। এটা আমরা একটু আগে বের করা শিখে গেছি যে 9/18 সমান হচ্ছে 20 ভাগ খালি ঘর। এবার আমরা সেটাকে খালি ঘরটা বের করে নিতে পারি, চতুর্থ রাশি, যে চতুর্থ রাশি যদি এই পাশে থাকে তখন আমরা পেয়ে যাব কত, 20/9 × 18। এবার তুমি যদি করো চলে আসবে আমাদের কত, 40। ক্লিয়ার? আচ্ছা, আমরা সবাই নিশ্চয়ই অনেকে দেখতে পাচ্ছ যে ক্লাসে অনেকে বলতেছে যে মাস্টার বুকের কথা, তো মাস্টার বুকটা সবার কাছে অলরেডি সেকেন্ডটা চলে গেছে। আমরা পড়াই হচ্ছে আমাদের মাস্টার বুক ধরে, যে মাস্টার বুকের মধ্যে আমরা দিয়ে দেই হচ্ছে হোমওয়ার্ক। আমাদের মাস্টার বুকে থাকে বেসিক, সাথে প্র্যাকটিস করার জন্য যে অনুশীলনী গুলো আছে, অনুশীলনীর সমাধান, তারপর থাকে হচ্ছে আমাদের সে ক্লাস ওয়াইজ, ধরো আজকে ক্লাসে আমি কি কি পড়াবো সেই অনুযায়ী কিন্তু আমাদের মাস্টার বুকে ভাগ করা থাকে যে আজকে ক্লাসে কি হবে, ঠিক আছে? সেই অনুযায়ী কিন্তু আমাদের মাস্টার বুকে ভাগ করা থাকে যে আজকে টপিক যতটুকু আমি পড়াবো। দেখেছিলাম না একদম ক্লাসে প্রথমে যে 5টা টপিক আজকে পড়ানো হবে,
আজকে কয়টা টপিক পড়ানো, আজকে ক্লাসে কয়টা টপিক পড়ানো হবে? 3টা টপিক। হ্যাঁ, সে 3টা টপিকের উপরে দেখা যায় যে আমাদের প্রথম একটা ক্লাস তৈরি করা থাকে। সেই ক্লাসে কি কি থাকে? বেসিকটা থাকে, সাথে ওই টপিকের সাথে রিলেটেড অঙ্কগুলো থাকে, তারপর থাকে ওই টপিকের উপরে ওই টপিকের সাথে রিলেটেড এমসিকিউ থাকে প্র্যাকটিস করার জন্য। তারপর সেখানে কি থাকে? তারপর সেখানে থাকে হোমওয়ার্ক থাকে, যে তুমি এই টপিকের উপরে বাসায় কিভাবে প্র্যাকটিস করবে তার জন্য একটা হোমওয়ার্কও থাকে। আমাদের পুরো ক্লাসটাই আমরা নিয়ে থাকি মাস্টার বুক ওরিয়েন্টেড। যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট তারা কিন্তু এই মাস্টার বুকটা কোর্স কেনার সাথে সাথে তারা কিন্তু ওই মাস্টার বুকটারও এক্সেস পেয়ে যায়, তাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়। ঠিক আছে? তো যারা যারা হচ্ছে নতুন তারা নিশ্চয়ই জানো না যে কিভাবে আমরা পড়াই ক্লাসে। আমরা ঠিক টোটালি এভাবেই পড়াই। কি কি থাকে? সেই টপিক, 3টা টপিকের উপরে যদি বলি, 3টা টপিক দেখেছো, প্রথম একদম দেখিয়েছিলাম যে মূলদ অমূলদে 5টা ক্লাস হবে। প্রত্যেকটা ক্লাসের উপরে একটা কতগুলো টপিক থাকে, সেই টপিকের উপরে বেসিক, সে বেসিকের উপরে অঙ্ক, তারপর থাকে এমসিকিউ, সেই বেসিকটার নিয়ে এমসিকিউ, এবং থাকে হোমওয়ার্ক ও এক কথায় প্রকাশ। হোমওয়ার্ক ও এক কথায় প্রকাশ, এইগুলো নিয়ে আমাদের মাস্টার বুকটা থাকে এবং খুবই এফেক্টিভ ওয়েতে সবাই পড়ছে। মাস্টার বুকটাতে প্রস্তুতি মোটামুটি সেই টপিকটার একদম বললাম না সবকিছু নিয়ে একদম প্র্যাকটিস থেকে শুরু করে হোমওয়ার্ক থেকে শুরু করে সব করার কারণে মোটামুটি তোমরা যখন নিজেরাও প্র্যাকটিস করো তখন 100তে 100 তোমাদের প্রিপারেশন হয়ে ওঠে। তারপর কি থাকে? পরীক্ষায় আসার মতো যেটা যা যা বলেছি, যে অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর থাকে, তারপর হচ্ছে অনুশীলনী থাকে, তারপর হচ্ছে হোমওয়ার্ক থাকে। সেটা নিয়ে আমরা আবার ক্লাসের শেষে আরো বিস্তারিত আলোচনা করবো, এবং ক্লাসও কিভাবে হয় সেটা আমরা ঠিক একদম ক্লাসের আগে, লাস্টের আগে কিছুটা জেনে নিব। তো চলো আমাদের পরের টপিকে চলে যাই, লাভ ক্ষতির টপিক। আমরা আজকে সবাই দোকানদার, আমাদের আছে কি একটা ফ্রুটের দোকান। ঠিক আছে? তো ফ্রুটের দোকানে কয়টা মাস্টার বুক পাবা? তুমি যদি কোর্স কেনো তখন আমাদের যেমন এবার তিনটা মাস্টার বুক দেওয়া হচ্ছে। যে প্রথম দিকে যারা পড়েছে তারা হচ্ছে প্রথম 1 এবং 3 নাম্বার চ্যাপ্টার পড়েছে, এর পরবর্তী 2-3 মাসে ওরা কি কি পড়বে সেই অনুযায়ী আবার একটা মাস্টার বুক দেওয়া হয়েছে। এরপরে আবার আরেকটা মাস্টার বুক ওদের কাছে যাবে। তাছাড়াও ওদের কাছে আমাদের প্ল্যান আছে যে ওরা বার্ষিক পরীক্ষার আগে যাতে প্রস্তুতি নিতে পারে সেজন্য কিন্তু ওদের কাছে সেরকম একটা বই চলে যাবে। তো সবাই আমরা আজকে দোকানদার, আমাদের লাভ এবং ক্ষতি খুব বেসিক, আমি খুব বেশি টানবো না। লাভ ক্ষতির ব্যাপারে আমরা সবাই জানি যে লাভ মানে কি? লাভ মানে হচ্ছে গিয়ে আমি যদি আজকে কমলা বিক্রি করি, কমলা কিনেছি, খেয়াল করো, জাস্ট একবার বলবো ক্রয় মূল্য। লাভ বা ক্ষতি নির্ভর করবে কিসের উপরে? ক্রয় মূল্যের উপরে। ক্রয় মূল্য মানে কি? তুমি যেহেতু দোকানদার, তুমি জিনিসটা কত টাকা দিয়ে কিনেছো সেটা বিক্রি করার পরে তোমার কত ক্ষতি বা লাভ হবে সেটা নির্ভর করবে তুমি জিনিসটা কত টাকা দিয়ে কিনেছো। ধরলাম আমি জিনিসটা 100 টাকা দিয়ে কিনেছি, আমি 1 কেজি অরেঞ্জ কিনেছি 100 টাকায়। এখন আমি সেটা বিক্রি করব, অবশ্যই একটা ব্যবসা করার উদ্দেশ্য থাকে, প্রফিট তৈরি করা। ঠিক আছে? 100 টাকায় কিনে কিন্তু সে 100 টাকায় বিক্রি করে না। যদি সে 100 টাকায় কিনে, খেয়াল করো এটাও ইম্পর্টেন্ট, যদি সে 100 টাকায় কিনে সে 100 টাকায় বিক্রি করে, তখন কোনো লাভ বা ক্ষতি হয় না। তখন কোনো লাভ বা ক্ষতি হয় না। তখন সে যে টাকায় কিনে সে টাকায় বিক্রি করে, তার মানে তার কোনো কিছুই হয় না। সে আবার এই 100 টাকা কিনেছিল, ওই 100 টাকাটাই সে আবার ফেরত পেয়ে যায়। এখন সে যদি কিনে 100 টাকায় আর বিক্রি করে হচ্ছে 80 টাকায়, তখন তার কি হয় কেউ কি জানি? আমরা কেউ কি জানি? যেহেতু আমি 100 টাকায় কিনেছি, বিক্রি করছি আমি 80 টাকায়, অবশ্যই আমার লাভ হলো না, আমার 20 টাকা আমার থেকে, কিন্তু আমার ছিল 100 টাকা। অরেঞ্জের দাম ছিল, অরেঞ্জটা একটু নষ্ট হয়ে আসাতে সাধারণত ক্ষতিতে বিক্রি করে না, যেহেতু নষ্ট হয়ে আসতেছে সে 80 টাকায় ছেড়ে দেয়। তখন তার কি হয়?
তার কি হয় সবাই একটু কমেন্টে জানাই, তার হয় ক্ষতি, তাই না? 20 টাকা লস। তার ক্ষতি কত টাকা হয়? 20 টাকা ক্ষতি। ভেরি গুড রাপ্তে, এবং লস রাইট, সুমাইয়া, সুরাইয়া, আবরার, আলিয়া আবরার, ভেরি গুড। ক্ষতি। এখন সে কিনেছে 100 টাকায়, সবগুলো দেখো ক্রয় মূল্যের উপরে তার লাভ বা ক্ষতি নির্ভর করতেছে। বিক্রি করেছে 120 টাকায়, দোকানদার অনেক হ্যাপি, আমরা অনেক হ্যাপি, তাহলে তার হবে কি 20 টাকা সে বাড়তি পেল। 100 টাকার পরে সে আরো 20 টাকা বেশি পাইলো, বেশি পেয়ে গেল না বিক্রি করার পরে, তার মানে তার কি হলো? তার লাভ হলো। লাভ হলে সবসময় দোকানদার কি থাকে? হ্যাপি থাকে, তাই না? ভেরি গুড। লস, তামিম সহ সবাই, হ্যাঁ আগেরটা লস ছিল। ফাইজা, ভেরি গুড, সবাই খুবই মনোযোগী। এই হচ্ছে বেসিক কনসেপ্ট। তার মানে খেয়াল করো, ক্রয় মূল্য বেশি হলে বিক্রয় মূল্য কম হলে কি হবে? বিক্রয় মূল্য কম হলে ক্ষতি হবে। ক্রয় মূল্য, এগুলো তোমাদের এখানে দেওয়া আছে। ক্রয় মূল্য বেশি হলে, কম হলে, বিক্রয় মূল্য যদি বেশি হয়, এভাবেও কিন্তু তোমাদের বইতে দেওয়া আছে। এই চারটা সবাই একটু পড়বা। তখন কি হবে? তখন হবে লাভ, আর এটা কি হবে? ক্ষতি। ঠিক আছে? এই বেসিক কনসেপ্টটা জুড়েই হচ্ছে তোমাদের পুরো ক্লাসের অঙ্কগুলো। কোনটা কোনটা? লাভ। হ্যাঁ, মানে আমি তো খুব তাড়াতাড়ি লিখছি, সময় অনেক কম, আর আমার হাতের লেখা তোমাদের মতো তো ভালো না, ঠিক আছে? এই জন্য। ওকে, তাহলে বুঝতে পারছো? তাহলে এটা কত হবে? লাভ হবে, এখানে হবে হচ্ছে ক্ষতি। ওকে, 20 টাকা লাভ হবে। ওকে, এই কনসেপ্টটা সবাই একটু শিখে নিবা। এখন লাভ কিভাবে বের করে? লাভ বের করে কিভাবে? লাভ সমান হচ্ছে ক্রয় মূল্য না বিক্রয় মূল্য। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এই ছোট্ট একটু সূত্র তোমাদের সারা জীবন কাজে লাগবে, সারা জীবন। বিসিএস থেকে শুরু করে বয়স যখন 60 হবে তখনও বুঝতে পারবা। বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কত ছিল? 120 টাকা। ক্রয় মূল্য কত ছিল? 100 টাকা। তাহলে তার কত টাকা লাভ হলো? 20 টাকা। এইভাবে হচ্ছে লাভ বের করে। ক্ষতি বের করে কিভাবে? ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তখন কি বের হয়? ক্ষতি বের হয়। এইভাবে হচ্ছে লাভ এবং ক্ষতি নির্ধারণ করা হয়। সবাই ক্লিয়ার? বুঝছি। ওকে, মাহিয়ান বুঝতে পারছি। কোনটা শিকদার? কোনটা আরেকবার বুঝানোর কথা বলছো? নট লাভ। হ্যাঁ, লাভ হবে। লাভ, লাভ না। হ্যাঁ, ভালোবাসা, আমরা সবাই সবাইকে ভালোবাসি। ওকে, যখন ক্ষতি হবে তখন কি হবে সেটা আমাকে একটু কমেন্টে জানাও। যখন ক্ষতি হবে তখন আমরা কিভাবে লিখবো? ক্ষতি সমান কিভাবে লিখবো সেটা আমাকে কমেন্টে জানাও। চলো আমরা পরের প্রশ্নটা চলে যাই। একটা কলম 20% লাভে বিক্রি করে, তাহলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত? খুব শতকরা কথা কি আমরা মনে আছে? এই চ্যাপ্টারটা পড়তে গেলে কিন্তু শতকরা, ওই যে স্পেশাল ভগ্নাংশ, আরেকটা স্পেশাল ভগ্নাংশ, সেটা কি? একটা পার্সেন্ট চিহ্ন দেয়া থাকে। এই পার্সেন্ট চিহ্নটার মানে কি? এই পার্সেন্ট চিহ্নটার মানে হচ্ছে x%, মানে হচ্ছে x এর নিচে অবশ্যই 100 হর আকারে আছে। এই 100টা হর আকারে থাকলে তখন আমরা সেটাকে কিভাবে লিখতে পারি? এই স্পেশাল চিহ্নটা দিয়ে। সেটা কি হবে? x%। ঠিক আছে? তো শতকরা ব্যাপারে যখন আমরা শতকরা এই লাভ ক্ষতির অঙ্কগুলো করব তখন শতকরা ব্যাপারে আমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে। তো 20% লাভ মানে কি? 100 টাকায় সে 20 টাকা লাভ করেছে। তো এখানে বলতেছে যে ক্রয় মূল্য যদি হয় 100 টাকা, তাহলে তার 20% লাভে বিক্রয় মূল্য কত? সবাই উত্তর দিয়ে দিয়েছে, ভেরি গুড। এবং সুরাইয়া, তাসফিয়া উত্তর দিয়ে দিয়েছে, যেটা আমি ওদেরকে এটা করেছিলাম সেটার উত্তরে পেয়েছি। তাহলে 120 টাকা, 20% মানে কত? 20 টাকা, তাই না? যেহেতু অলরেডি বলে দিছে যে ক্রয় মূল্য 100 টাকা, সেজন্য বিক্রয় মূল্যটা হবে 20% লাভ। 100 যোগ 20 সমান হচ্ছে 120 টাকা। ওই যে ওই সূত্রটা খাটালেও তুমি কিন্তু পেয়ে যাবা যে লাভ মানে কত? লাভ মানে হচ্ছে ক্রয় মূল্য বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য।
ঠিক আছে, সেটাকে তুমি উল্টে পাল্টে গিয়ে আবার সেখানে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য ওভাবে বের করতে পারবা। ওকে, চলো 10 টাকা একটি কলা ক্রয় করে 8 টাকায় বিক্রি করলে শতকরা কত টাকা ক্ষতি হবে? ঐকিক নিয়মও জানতে হবে। ঐকিক নিয়ম, এই পুরো চ্যাপ্টারে ঐকিক নিয়মটা খুব ইম্পর্টেন্ট। ঐকিক নিয়ম মানে কি? একের মাধ্যমে বোঝা, ঠিক আছে, একের মাধ্যমে কোনো জিনিসের পরিমাণ নির্ণয় করা, ঠিক আছে। তো 10 টাকার একটি কলা ক্রয় করে 8 টাকায় বিক্রি করে, তার মানে অবশ্যই তার কি হয়েছে? ক্ষতি হয়েছে। এখন বলতেছে 10 টাকায় কত টাকা ক্ষতি হয়েছে? 2 টাকা ক্ষতি হয়েছে। 10 টাকায় ক্রয় করে কি করলো? 8 টাকায় সে বিক্রি করলো। বিক্রি করে শতকরা কত টাকা ক্ষতি হয়? শতকরা কত টাকা ক্ষতি হয়? তাহলে 10 টাকায় ক্ষতি হয়েছে কত টাকা? ক্ষতি হয় 2 টাকা, তাই না? 2 টাকা। 10 টাকা, আচ্ছা আমি একটু সুন্দর করে লিখি, হ্যাঁ, সুন্দর করে লিখলে টাইমটা একটু চলে যাবে, হ্যাঁ, এই জন্য আমি সুন্দর করে লিখতেছি না, সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবা। 10 টাকায় ক্ষতি হয় কত টাকা? 2 টাকা। কিভাবে? 10 এর থেকে 8 বিয়োগ করেছি, 10 বিয়োগ 8 সমান 2 টাকা, তাই না? তাহলে 10 টাকায় ক্ষতি যদি হয় 2 টাকা, 1 টাকায় কত টাকা? 1 টাকায় কত ক্ষতি হবে? নিচে চলে যাবে 10, ওই যে ঐকিক নিয়ম। আর 100 টাকায় শতকরা মানে কি? 100তে হিসাব করা, কোন জিনিসকে 100তে নিয়ে আসা। তাহলে 100 টাকায় ক্ষতি হয়, যদি জিনিসটার দাম 100 টাকা হতো তাহলে কত টাকা ক্ষতি হতো? তাহলে কত পার্সেন্ট ক্ষতি হতো সেটাই বের করতে বলেছে। 2 গুণ 100, এবার আমরা করে ফেলি 20 টাকা বা 20%, ঠিক আছে। 20 টাকা ক্ষতি হতো, যদি জিনিসটার দাম 100 টাকা হতো তাহলে 20 টাকা ক্ষতি হতো, তার মানে 20% ক্ষতি হতো, ঠিক আছে। তার মানে তার 20% ক্ষতি হয়েছে। ওকে, সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা বলো? যে 10 টাকায় সে 8 টাকা বিক্রি করাতে তার 2 টাকা ক্ষতি হয়েছে, যদি জিনিসটার দাম 100 টাকা হতো শতকরা তার কত টাকা ক্ষতি হয়েছে? শতকরা তার 20% ক্ষতি হয়েছে, ঠিক আছে। ওকে, চলো পরের অঙ্কটা দেখি। একটি দ্রব্য 5% ভ্যাট দিতে হয়, ওই যে 5% মানে কি? 100 টাকায় 5 টাকা করে তাকে এক্সট্রা টাকা দিতে হয়। বলতেছে দ্রব্যটা ক্রয় মূল্য যদি হয় 200 টাকা, তাহলে কত টাকা তাকে ভ্যাট দিতে হবে? 100 টাকায় যদি দিতে হয় 5 টাকা, এটা এমনি মুখে মুখে করা যায়, 100 টাকায় দিতে হয় কত? 5 টাকা, তাহলে 1 টাকায় কত? 200 টাকায় কত? কিংবা আমরা এটা কিন্তু আর অঙ্কও করার দরকার নাই, 200 টাকায় দিতে হয় 5 যোগ 5 সমান 10 টাকা। এবার তুমি যেভাবেই সুন্দর করে সাজিয়ে লিখতে পারো, কিংবা এভাবে কমন সেন্স দিয়েও কিন্তু, এইগুলো এমসিকিউ তে আসে, কমন সেন্স দিয়েও কিন্তু বের করে ফেলা যাচ্ছে। যদি হতো 300 টাকা, তোমরা আমাকে এটা উত্তর দাও, 300 টাকায় তার কত টাকা ভ্যাট দিতে হতো, সেটা আমাকে কমেন্টে উত্তর দাও, ঠিক আছে। ওকে, 10 টাকা, ভেরি গুড। 300 টাকা হলে কত টাকা দিতে হতো? এবার চলো, একজন ব্যবসায়ী এক বক্স চা পাতা 80 টাকা দরে ক্রয় করেন, প্রতি কেজিতে 95 টাকা বিক্রি করলে 750 টাকা লাভ হয়, প্রতি কেজি চা পাতার লাভ কত টাকা? আচ্ছা, এটা আমরা স্কিপ করি যেহেতু আমার সময় কম, এটা আমরা একটু দেখে নিই। হ্যাঁ, যে রবি প্রতি কেজি 40 টাকা দরে ক্রয় করে 50 টাকা চাউল কিনে 44 টাকা দরে বিক্রি করে, তার লাভ কত টাকা? লাভ বা ক্ষতি হবে, তার কত টাকা? ভেরি গুড, 15 টাকা। যারা যারা বলছো, স্বাধীন, তারপরে নওশিন, জাকিরুল, ভেরি গুড, তোমরা অনেক মনোযোগী, ভেরি গুড ভেরি গুড। ওকে ওকে, আচ্ছা দেখো, তাহলে এটাও খুবই সোজা। প্রতি কেজির দাম হচ্ছে 40 টাকা, সে বিক্রি করতেছে কত? 50 কেজি চাল সে কিনেছে, সে বিক্রি করতেছে 44 টাকায়, প্রতি কেজি সে 44 টাকা সে বিক্রি করতেছে। অলরেডি বোঝা যাচ্ছে 1 কেজি কিনেছিল 40 টাকায়, বিক্রি করছে 44 টাকায়,
তার মানে তার অবশ্যই লাভ হচ্ছে। এখন বলতেছে যে 44 টাকা সে যদি বিক্রি করে, টোটাল কত টাকা? টোটাল এখানে যদি 50 কেজি দাম না থাকতো, চাউলের কথা না লেখা থাকতো, তখন আমরা বলে দিতে পারতাম প্রতি কেজিতে তার 4 টাকা করে লাভ হচ্ছে। এখানে 50 লিখে দেওয়ার কারণে আমরা কি করলাম, 1 কেজি ক্রয় মূল্য যদি হয় 40 টাকা, তাহলে 50 কেজি ক্রয় মূল্য হচ্ছে 2000 টাকা। ঠিক আছে, বিক্রি করতেছি 1 কেজি বিক্রয় মূল্য যদি হয় 44 টাকা, তাহলে 50 কেজি বিক্রয় মূল্য হচ্ছে 2200 টাকা, তাই না? তাহলে 2200 টাকা বেশি না 2000 টাকা বেশি? বিক্রয় মূল্য বেশি, বলতেছে ক্ষতি। ক্ষতি কেন? বিক্রি করতেছে সে বেশি দামে 2200 টাকায়, সে কিনেছিল 2000 টাকায়, বিক্রি করতেছে 2200 টাকায়, ক্ষতি কেন হবে? প্রফিট, রাইট আবিদা, ভেরি গুড। প্রফিট নিশাদ, রাইট। 200 টাকা তার লাভ হয় কিভাবে? 2200 থেকে আমরা 2000 টাকাটাকে বিয়োগ করে ফেলবো, তাহলে পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত 200 টাকা। ঠিক আছে, তো চলো আমরা আরেকটা পোল দিয়ে নেই। পোল দিয়ে নেই, এটা একটু সবাই মনোযোগ দিয়ে দেখি। হ্যাঁ, সবাই মনোযোগ দিয়ে এটার উত্তর দিব। ওকে, সবাই একটু মন দিয়ে এটার উত্তর দিব। ক্লাসে আরেকটা টপিক আছে, জলদি জলদি ওটা টপিকটা আমরা বেসিকটা, জাস্ট বেসিকটা পড়িয়ে ক্লাসটা শেষ করে দেব। ওকে, ওকে, অনেকে উত্তর দিয়ে দিয়েছি, ভেরি গুড ভেরি গুড। ওকে, পরে আমরা চলে যাই। আমরা ভেরি গুড, সবাই অনেক ভালো ভালো উত্তর দিয়েছি। ভালো দেখতে পাচ্ছি কেউ কেউ আমরা হয়তো বা খেয়াল করিনি যে উত্তরটা অনেকে এ দিয়ে ফেলেছি। কিন্তু দেখো, ক্রয় মূল্য যদি হয় 100 টাকা, বলেছে ক্রয় মূল্যটা বেশি বিক্রয় মূল্য থেকে, তাহলে 100 থেকে নিশ্চয়ই কম হবে। তাহলে বিক্রয় মূল্য হবে অবশ্যই 100 থেকে কম, তার মানে 90 টাকা। তার মানে এখানে ক্ষতি হয়েছে, লাভ হয়নি, সেজন্য 1 নাম্বারটা বাদ। লাভ বা ক্ষতি কিসের উপর নির্ভর করে? ক্রয় মূল্যের উপরে। বারবার বলেছিলাম 500 টাকায় কিনেছে, 400 টাকায় বিক্রি করেছে, তার মানে তার 100 টাকা ক্ষতি হয়েছে, তার মানে এটার উত্তর হবে এটা। এগুলো কোনোটাই নয়। ওকে, চলো, আমরা বলেছিলাম যে আমরা ক্লাসটা করি মাস্টার বুকের উপরে, তারপর তারা কিন্তু পরীক্ষা দিয়ে থাকে। সে পরীক্ষার উপরে তারা কতক্ষণ সময় আমাদের সাথে ক্লাসে ছিল, যারা যারা আমাদের পেইড ব্যাচে আছে, তারা কতক্ষণ ক্লাস করতেছে, পরীক্ষায় কেমন করতেছে, তার উপরে কিন্তু তারা একটা রিপোর্ট পেয়ে যায়। কমেন্টে কতক্ষণ ছিল, সে ক্লাসে কতক্ষণ মনোযোগী ছিল, তারপরে তার হোমওয়ার্ক দেওয়া হয়। তাকে কিন্তু একটা প্রতিদিন ক্লাসের শেষে একটা হোমওয়ার্ক দেওয়া হয়। সে হোমওয়ার্কে সে কিন্তু ভালো করছে না খারাপ করছে সেটাও কিন্তু তাকে মার্ক করে দেওয়া হয়। সে মার্ক অনুযায়ী সে পুরো মাসে কতটা সে যেমন পোল দেওয়া হচ্ছে, পোলে সে কেমন উত্তর দিচ্ছে, তার উপরে কিন্তু তার একটা রিপোর্ট তৈরি করা হয়। সে রিপোর্টটাও কিন্তু সে তার অ্যাপে পেয়ে যায়, আমাদের যেখানে এখন তুমি ক্লাস করছো সেখানে কিন্তু সে পেয়ে যায়। তারপর তোমরা 10 মিনিট স্কুলে অবশ্যই অবশ্যই জানো যে এখানে ওয়েবসাইটে গেলে তুমি যে আমাদের পড়াশোনা পদ্ধতি কেমন কি চলতেছে 10 মিনিট স্কুলে, সেটা কিন্তু তুমি আমাদের 10 মিনিট স্কুলে ওয়েবসাইটে গেলেই পেয়ে যাবা। নানান ধরনের অ্যাক্টিভিটি হয়, নানান ধরনের তুমি কিন্তু আমাদের যদি পেইড ব্যাচের স্টুডেন্ট না হয়ে থাকো, নানান ধরনের প্রতিযোগিতা হয়, সেই প্রতিযোগিতায় কিন্তু তুমি অংশগ্রহণ করতে পারবে। তারপর হচ্ছে আমাদের ক্লাসের শেষে কিন্তু ক্লাসের সাথে সাথে কিন্তু একজন না দুজন টিচার 2 থাকে, যারা তোমার যে কোনো প্রশ্ন থাকবে, যে আমার ক্লাসের উপরে যে কোনো প্রশ্ন, সে প্রশ্ন যদি তুমি টিচার 2 কে করো, সেই প্রশ্নটার কিন্তু উত্তর তুমি সেখানে
সে টিচার টু মানে কি, যিনি বিহাইন্ড দ্য ক্যামেরা, হ্যাঁ, যিনি সরাসরি ক্লাস নিচ্ছেন না, কিন্তু ক্লাসের বাইরে বসে তিনি তোমার যে কোনো প্রশ্নের সমাধান, অঙ্ক ভিত্তিক, অঙ্ক নিয়ে যে কোনো প্রশ্নের, যদি যেমন এটা অঙ্কের ক্লাস, বিজ্ঞান হলে বিজ্ঞানের টিচার থাকে, তারা তোমার যে কোনো প্রশ্নে বিজ্ঞান নিয়ে ডাউটটা সলভ করে দেয়। তা আমাদের কিভাবে আমরা প্র্যাকটিস করাই, আমরা বলেছিলাম যে আমাদের হোমওয়ার্ক দেওয়া হয়, তারপর প্র্যাকটিস করানো হয়, উইকলি প্র্যাকটিস নেওয়া হয়, তারপর হচ্ছে উইকলি প্র্যাকটিস না হয়, তাছাড়াও মাসেও কিন্তু তার একটা পরীক্ষা দিয়ে থাকে, এবং মাস্টার বুকেও কিন্তু তার প্র্যাকটিস করার জন্য অনেক অনেক ধরনের কিন্তু তাকে এমসিকিউ দেওয়া থাকে, তাকে প্র্যাকটিস করার জন্য এক্সট্রা অঙ্ক দেওয়া থাকে, এবং শেষে প্রত্যেক চ্যাপ্টারের শেষে তার কাছে কিন্তু একটা মডেল টেস্ট কোয়েশ্চেনও চলে যায়। এইভাবে হচ্ছে পুরো মাস্টার বুকটা আমরা হচ্ছে তৈরি করেছি এবং ক্লাসটা আমরা সাজিয়েছি। তোমরা যদি ক্লাসে ভর্তি হও কিংবা ক্লাসগুলো যদি দেখো, ফ্রি ক্লাসগুলো যদি দেখো, সে বিষয়ে তুমি একটা আইডিয়া পেয়ে যাবে। ঠিক আছে, ওকে। আর যা যা বলেছি যে আচ্ছা কোথায় এক্সাম দিতে হবে, যারা যারা পেইড গ্রুপে আছে, এখানে খুব সুন্দর করে আমাদের ফিচারটা তৈরি করা, কোথায় কি আছে, যে কোথায় তুমি গিয়ে ফ্রি ক্লাস বুক করতে পারবে, কোথায় এক্সাম দিতে পারবে, কোথায় হচ্ছে কোন চ্যাপ্টার পড়ানো হচ্ছে, সব কিন্তু আমাদের ওয়েবসাইটে দেওয়া থাকে। তো চলো আমরা আজকে কথা না বাড়িয়ে নৌকার গতিবেগের ব্যাপারে একটা ছোট্ট, কিভাবে ভর্তি হবে, এই যে যারা আমরা ফ্রি ক্লাস করতে এসেছি, অবশ্যই আমাদের ইচ্ছা আছে ভর্তি হওয়ার, তো আমরা কিন্তু অবশ্যই আজকে যে ক্লাসটা হবে সেটা নিচেও লিংক থাকবে। তাছাড়াও তোমরা 16910 নাম্বারে কল দিয়েও কিন্তু তুমি ভর্তির ব্যাপারে ডিটেলসটা জেনে নিতে পারো। ঠিক আছে, মাস্টার বুক তুমি যখন ভর্তি হবে তখন তোমার কাছে পৌঁছে যাবে। ওকে, আচ্ছা, তো সবাইকে আশা করছি আমরা পেইড গ্রুপে দেখতে পাবো। পেইড গ্রুপে কিন্তু আমরা আরো ইলাবোরেট করে, আরো বেশি সময় নিয়ে, মোটামুটি 1.5 ঘন্টা করে ক্লাস হয়, সেভাবে আমরা সাজিয়ে থাকি, বেসিক থেকে শুরু করে। যেহেতু আজকে তিনটা অধ্যায়কে, তিনটা টপিককে আমরা একসাথে পড়াচ্ছি, তো সেখানে কিন্তু আরো ধীরে ধীরে, আরো সময় নিয়ে সবগুলো সলভ করা হয়। চলো নৌকার গতিবেগ, প্রথমে আমরা কনসেপ্টটা বুঝে নিই, তারপর একটা অঙ্ক করব শেষ। হ্যাঁ, নৌকার গতিবেগ, নৌকা যখন, নদী যখন স্থির থাকে, মানে নদীতে কোনো ধরনের কোনো ঢেউ থাকে না, তখন আমরা তাকে কি বলি, তখন আমরা সেটাকে বলি স্থির পানি। স্থির পানিতে যারা বন্ধুরা নৌকা চালায়, নৌকার একটা গতিবেগ মানে কি, গাড়ি যখন চালায় গাড়ির একটা স্পিড থাকে না, তুমি যখন হাঁটো সেটা একটা স্পিড থাকে না, তো সেটাকে বলা হয় হচ্ছে গতিবেগ। মানে তুমি কত স্পিডে, সময়ের সাথে দূরত্বটা হিসাব করে আমরা গতিবেগটা নির্ণয় করি, তো কত স্পিডে তুমি কত দূর পর্যন্ত যাচ্ছ সেটাকে বলা হয় গতিবেগ। ঠিক আছে, তো স্থির পানিতে নৌকা যখন চালায় তার গতিবেগ যদি থাকে ঘন্টায় 5 কিলোমিটার, তখন সে 1 ঘন্টায় 5 কিলোমিটার পর্যন্তই যেতে পারে। যদি তার ঘন্টায় থাকে 5 কিলোমিটার, ঠিক আছে, ঘন্টায় 5 কিলোমিটার, তার মানে পানিটা স্থির, তার মানে তার কোনো ফোর্স দেয়া লাগতেছে না, সে যখনই চালাবে 1 ঘন্টা পরে গিয়ে সে 5 কিলোমিটার পার করে ফেলবে। এটাকে বলা হয় স্থির পানিতে নৌকার গতিবেগ। তো স্থির পানিটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপর হচ্ছে যখন নৌকার মধ্যে একটু স্রোত থাকে, এরকম স্রোত থাকে, আর স্রোতটা কোন দিকে যায়, মাঝে মাঝে স্রোতটা আপস্ট্রিমের দিকে যায় এবং মাঝে মাঝে ডাউনস্ট্রিমের দিকে যায়। মানে স্রোত একদিকে যায়, কিন্তু আমরা নৌকা চালাই মাঝে মাঝে আপস্ট্রিমের দিকে, মাঝে মাঝে ডাউনস্ট্রিমের দিকে। ঠিক আছে, একটু খেয়াল করবা, কথাটা হচ্ছে উল্টা বলে ফেলছি। সেটা হচ্ছে কি, স্রোত তো থাকতেছে, স্রোত একদিকেই যাচ্ছে, ধরো এ পাশে যাচ্ছে নাহলে ও পাশে যাচ্ছে। এখন তুমি চালাচ্ছ হচ্ছে তোমার নৌকাটাকে, তুমি চালাচ্ছ কোন দিকে, তুমি চালাচ্ছ, স্রোতটা আসতেছে হচ্ছে এদিকে, আর তুমি চালাচ্ছ হচ্ছে এই দিকে, স্রোতটা নেমে আসতেছে এই দিকে, আর তুমি চালাচ্ছ হচ্ছে ওই দিকে। তখন এটাকে কি বলতেছি, স্রোতের প্রতিকূল।
প্রতিকূল মানে কি, স্রোতের বিপরীত দিকে যাচ্ছি আমি, স্রোতটা আসতেছে বাম দিকে, আমি যাচ্ছি ডান দিকে। তখন আমরা কি করব, তখন আমরা নৌকার গতিবেগ মানে নৌকার বেগটা আসলে কত, এক্স্যাক্টলি নৌকার বেগটা কত সেটা বের করার জন্য। আচ্ছা বুঝি না কি বললাম। আচ্ছা এটা এখন আমরা সময় একদমই কম আমাদের, ঠিক আছে, তো আমরা সেটা নিয়ে না বলি। আর কোনো প্রশ্ন আছে? তখন আমাদের কি হবে, প্রতিকূলে কি হবে, প্রতিকূলে নৌকার গতিবেগ এই সূত্র, খালি দুটা তিনটা সূত্র মনে রাখলেই হবে। সেটা কি হবে, প্রতিকূলে নৌকার গতিবেগ হবে, নৌকার প্রকৃত গতিবেগ যেটা ছিল 5 কিলোমিটার পার আওয়ার, 5 কিলোমিটার পার আওয়ার ছিল না, তাহলে নৌকার প্রকৃত বেগ বিয়োগ বিয়োগ হচ্ছে স্রোতের বেগ, স্রোতের বেগ। এটা তোমাদের বইতেই দেওয়া থাকার কথা। হ্যাঁ, এটার মানে কি, এটার মানে হচ্ছে সবাই আমাকে একটু 5 মিনিট বেশি সময় দিবা, 5 মিনিট আর 10 মিনিট লাগবে, একটু বেশি সময় দিবা। সেটা হচ্ছে নৌকার প্রকৃত গতিবেগ কি, নৌকার প্রকৃত গতিবেগ হচ্ছে 5 কিলোমিটার, যেহেতু সে অপোজিটে যাচ্ছে। এটাকে তোমরা সিঁড়ির সাথে কল্পনা করবা, সিঁড়ির সাথে। অনেক কিছুই পড়াতে চাই বললাম তো, পেইড গ্রুপে অনেক কিছুই বলা হয়, কিন্তু ফ্রিটাতে আমরা হচ্ছে সময় যেহেতু কম সবকিছু বলতে পারছি না। যখন তুমি সিঁড়ি দিয়ে উঠবা, উঠার সময় কি হয়, গ্র্যাভিটির অপোজিটে তুমি যাও না, তখন তোমার শক্তি বেশি লাগে না। আমরা যখন অনেক দূর 5 তলা পর্যন্ত হেঁটে উঠি তখন আমাদের কি হয়, শক্তি একটু বেশি লাগে। তো যখন তুমি স্রোতের বিপরীতে যাবা, এদিকে যখন আসতেছে, সে যখন আসতেছে এদিকে আর তুমি যাচ্ছ ওইদিকে, তুমি ধাক্কাধাক্কির ক্ষেত্রেও চিন্তা করতে পারো। ধরো তোমাকে কেউ একজন ধাক্কা দিচ্ছে এই দিক থেকে আর তুমি যাচ্ছ ওই দিক থেকে, তখন তোমার বেশি ফোর্স দেয়া লাগবে না ওইদিকে যেতে গেলে। তো সেটাই এখানে বোঝাচ্ছে যে তখন নৌকার গতিবেগ, প্রকৃত গতিবেগ হবে হচ্ছে নৌকার গতিবেগ, নৌকার যে স্রোতের প্রতিকূলে গতিবেগ হবে হচ্ছে নৌকার প্রকৃত গতিবেগ বিয়োগ স্রোতের বেগ। তখন নৌকার প্রকৃত গতিবেগটা একটু কমে যায়, 5 কিলোমিটারের থেকে তার একটু গতিবেগটা কমে যায়, ঠিক আছে, সে একটু কম স্পিডে তার বিপরীতে যেতে পারে, ঠিক আছে। তোমার যে শক্তি সেটা তখন কমে যায় না, যে কেউ যখন তোমাকে ধাক্কা দেয় সেম টু সেম উপরে উঠতে গেলে তোমার শক্তিটা একটু কমে যায়। এবার তুমি যদি সিঁড়ি দিয়ে নিচে নামো, সিঁড়ি দিয়ে নিচে নামো, তখন তুমি খুব আরাম করে করে নেমে যেতে পারো না, আরাম করে করে কিন্তু আমরা নেমে যাই। তো সেটা হচ্ছে অনুকূলে, হ্যাঁ অনুকূলে। ধরো স্রোতটাও এদিকে আসতেছে, স্রোতটাও এদিকে আসতেছে আর তোমার নৌকাটাও যাচ্ছে এই দিকে, তোমার নৌকাটাও যাচ্ছে এই দিকে, তখন তোমার স্পিডটা আরো বেড়ে যায় না, তোমার শক্তি থাকুক আর না থাকুক তুমি কিন্তু অনেক দ্রুত নেমে যাইতে পারো। সেম একই ভাবে অনুকূলে কি হবে, অনুকূলে অনুকূলে নৌকার গতিবেগ হবে নৌকার প্রকৃত বেগ প্লাস স্রোতের বেগ, তখন তার স্পিডটা আরো বেড়ে যায়। তার 5 কিলোমিটার থাকলে তখন সে দেখা যায় 5.5 কিলোমিটারে, 1 ঘন্টার মধ্যে সে 5.5 কিলোমিটার চলে যেতে পারতেছে। 1 ঘন্টার মধ্যে সে তখন কি করে, 5.5 কিলোমিটার চলে যেতে পারে। এই জন্য কি হবে, নৌকার গতিবেগ হবে নৌকার প্রকৃত বেগ বেগ প্লাস স্রোতের বেগ। এই দুইটা সূত্র থেকেই তুমি ম্যাক্সিমাম অঙ্কগুলো করে ফেলতে পারবে বেশি। তার মানে কেউ ধরো তোমাকে এপাশ, তুমিও এদিকে যাচ্ছ, কেউ তোমাকে ধাক্কাও দিচ্ছে, তখন তুমি দৌড়াই চলে যাবে না, তখন তোমার শক্তিও লাগবে না, সেই তোমাকে পৌঁছায় দিবে। সেম একই ব্যাপারটাই এখানে ঘটে, যখন তুমি স্রোতও এদিকে যাচ্ছে তোমার নৌকাও এদিকে যাচ্ছে তখন তোমার স্পিডটা বেড়ে যায়, আর যখন তোমার নৌকাটা
স্রোতটা এদিকে আসতেছে, নৌকাটা ওইদিকে যাচ্ছে, তখন তোমার স্পিডটা কি হয়, একটু কমে যায়। তখন তুমি 1 ঘন্টায় আর 5 কিলোমিটার যেতে পারো না, দেখা যায় 4.5 কিলোমিটার যেতে পারো। ওকে, সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা বলো। সাদিয়া, কোনো প্রশ্ন থাকলে করো। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো চলো আমরা অঙ্ক করি, একটা অঙ্ক করি, শেষ করি, ঠিক আছে? একটা অঙ্ক করে শেষ করি। ওকে, সেটা হচ্ছে স্রোতের অনুকূলে একটা নৌকা 4 ঘন্টায় সে 36 কিলোমিটার যায়। স্রোতের অনুকূলে, খেয়াল করো প্রশ্নে সবকিছু কিন্তু দেওয়া থাকে, প্রশ্নের মধ্যে কিন্তু সব দেওয়া থাকে। অনুকূলে সে কতটুকু যায়, 4 ঘন্টা সে 36 কিলোমিটার যায়। এখন বলতেছি স্রোতের প্রতি ঘন্টায় বেগ যদি হয় 3 কিলোমিটার, ওই যে স্রোতের বেগ দেওয়া আছে, অনুকূলে সে যায় কতটুকু সেটাও দেওয়া আছে। বলতেছে স্থির পানিতে নৌকার বেগ কত, মানে প্রকৃত বেগটা কত। আমরা সেটা কি আমরা কি সূত্র পেয়েছিলাম, অনুকূলে নৌকার বেগ সমান কি পেয়েছিলাম, নৌকার প্রকৃত বেগ প্লাস স্রোতের বেগ পেয়েছিলাম না? এবার নৌকার প্রকৃত বেগ কত সেটা জানতে চাইছে, এটাও দেওয়া আছে, এটাও দেওয়া আছে। তাহলে নৌকার প্রকৃত বেগ কত হবে, অনুকূলে, আচ্ছা এটা আমি আর না লিখি, এইটা মাইনাস ওইটা, অনুকূল মাইনাস স্রোত। তাহলে অনুকূল কত দেওয়া আছে, 4 ঘন্টায় 36 কিলোমিটার যায়, আর প্রতি ঘন্টায় যায় সে কত, এখানে 4 ঘন্টায় যদি 36 কিলোমিটার যায় তাহলে 1 ঘন্টায় কত যায়, 1 ঘন্টায় হচ্ছে 36 ভাগ 4, ঠিক আছে? তাহলে 1 ঘন্টা কত পেলাম, 9 কিলোমিটার। কত পেলাম, 9 কিলোমিটার, ঠিক আছে? তাহলে 1 ঘন্টায় অনুকূলে নৌকার বেগ হচ্ছে 9 কিলোমিটার, আর স্রোতে 3 কিলোমিটার। তাহলে পেয়ে যাচ্ছি 9 বিয়োগ 3 সমান 6 কিলোমিটার। তাহলে নৌকার প্রকৃত গতিবেগ হচ্ছে 6 কিলোমিটার। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা বলো? 6 কিলোমিটার, ভেরি গুড। খালি সূত্রটাকে আমরা এপাশ থেকে ওই পাশে নিয়ে গেলাম এবং আমাদের উত্তরটা পেয়ে গেলাম। ওকে, 6 কিলোমিটার। কোনো প্রশ্ন থাকলে করো, আমরা একদম ক্লাসের শেষে চলে আসছি। কোনো প্রশ্ন? লাস্ট কুইজ দিয়ে আমরা ক্লাসটা শেষ করি, কি বলো? আর কারো কোনো প্রশ্ন থাকলে করো। একজন বলেছে যে সে কিছুই বুঝতে পারে নাই, তার কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, যে নৌকার বেগটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। মাহবুবা সুলতান, একদম আমরা শেষে চলে আসছি, ক্লাসও আমাদের শেষ হয়ে যাবে, আবার বুঝায় দেন। এই যে আবিদা একটা সুন্দর প্রশ্ন করেছে, আচ্ছা আমরা এমসিকিউটা দিয়ে আবার বুঝিয়ে ক্লাসটা শেষ করে ফেলবো, হ্যাঁ? ওকে, 9 কিলোমিটার। 9 কিলোমিটার কিভাবে পেলাম, যে 4 কিলোমিটার যায় হচ্ছে 36 কিলো, 4 ঘন্টায় যায় হচ্ছে 36 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় সে কত কিলোমিটার যাবে। অল ক্লিয়ার? ওকে, চলো আমরা কুইজটা দেই। কোনো প্রশ্ন থাকলে আমাকে করে ফেলতে পারো। আচ্ছা, কোনো প্রশ্ন থাকলে করে ফেলতে পারো। আচ্ছা, আমরা এমসিকিউটা দিতে দিতে আমরা যারা যারা পুরো ক্লাসটার মধ্যে কি কি শিখলাম, আমরা এখানে কিন্তু আরো প্রশ্ন আছে, যে কাজ এই প্রশ্নটার উত্তর হচ্ছে, আমরা কিন্তু সেটা 6 এ করেছিলাম, যে লোকজন বেশি হলে কাজের পরিমাণটা কি হবে, কাজের পরিমাণ বেশি, সময়ও বেশি লাগে। হ্যাঁ, কাজের পরিমাণ বেশি হলে সময়ও বেশি লাগে। আসলে কি কথাটা সত্যি? ধরো তোমাকে আজকে 10টা হচ্ছে অঙ্ক করতে হবে, আর তোমাকে আজকে 2টা অঙ্ক করতে হবে। 2টা অঙ্ক করতে তোমার যদি লাগে 2 ঘন্টা, 10টা অঙ্ক করতে অবশ্যই তোমার বেশি সময় লাগার কথা, তাই না? একই কথা, যে কাজের পরিমাণ বাড়লে সময়টা বাড়ে।
এই ছোট ছোট কিছু কনসেপ্ট আছে যে কাজের পরিমাণ বাড়লে লোকজনও যদি তুমি বেশি নাও তখন সময়টা কম লাগে। ধরো 10টা অঙ্কের মধ্যে 5টা অঙ্ক যদি তোমার আম্মু করে দেয়, তুমি যদি আর 5টা অঙ্ক করো, কিংবা তোমার বাবা ভাই বোন মিলে তোমরা যদি প্রত্যেকে 2টা অঙ্ক করে করো, তখন কিন্তু 5 জনে মিলে যদি করো তখন কিন্তু সেই 1 ঘন্টাই লাগবে, সেই সময়টাই লাগবে, তাই না? এইভাবে হচ্ছে তোমাদের এখানে কাজ বেড়ে গেলে, লোক সংখ্যা একই বেড়ে গেলে এ ধরনের কিছু প্রশ্ন আছে। এবং যেটা বললাম যে পানির ট্যাঙ্কিতে নল ছেড়ে দিলে কত সময়ে ভরবে, এই আরেকটা টপিক আছে। এই টপিকটাও খুবই ইন্টারেস্টিং এবং সোজা যদি তুমি বেসিকটা ক্লিয়ার করো। আমাদের ক্লাসে এই টপিকটা এখনো হয়নি, আমাদের এই টপিকটা আমরা বিস্তারিত কিন্তু ক্লাসেই পড়বো। তো দেখা হচ্ছে ম্যাক্সিমামের সাথে তোমাদের ক্লাসে। সবার সাথে ক্লাসে দেখার শুভ মানে সেই কামনাটা করে আজকে আমি সুন্দর ক্লাসটা, খুবই সুন্দর হয়েছে, তোমরা খুবই অ্যাক্টিভ, সবাই হচ্ছে কমেন্টে উত্তর দিচ্ছিলে, পোলে অংশগ্রহণ করছিলে, যেটা খুব ভালো লেগেছে আমার। আশা করি সবার সাথে ক্লাসে দেখা হচ্ছে। ক্লাসে কি কি হবে, মাস্টার বুক অনুযায়ী আমরা পড়াশোনা করব এবং 100তে 100 পরীক্ষা আমরা কনফার্ম করব। তো কোনো প্রশ্ন আছে? একজন বলেছে প্লিজ, আচ্ছা মাহবুবা, ওকে বাই সবাইকে, সবাই খুব ভালো থেকো। কারো কোনো প্রশ্ন থাকলে সেটা আমাকে করতে পারো, কারো কোনো প্রশ্ন যদি থাকে সেটা আমাকে করতে পারো। এক্সাম হ্যাঁ অবশ্যই অবশ্যই দিবে। বাই রিহান, সবার সাথে ক্লাসে দেখা হচ্ছে আশা করছি। প্যারাহিন, ওকে। সবার প্রথম চ্যাপ্টারটা বেসিকটা ক্লিয়ার কিনা সেটা আমাকে একটু জানাও। সবাই বলো যে প্রথম চ্যাপ্টারে বেসিকটা ক্লিয়ার কিনা। ওকে বাই, হ্যাঁ দেখতে পাচ্ছি। ওকে ওকে আদিত্য, এক্সাম হ্যাঁ এক্সাম হবে, এক্সাম দেওয়া হয় প্রত্যেক ক্লাসে। আমরা কিন্তু উইকলি এক্সাম নিয়ে থাকি, সাথে হচ্ছে আমাদের মান্থলি এক্সামও হয়। ওকে, এটা আর কিছুই না, বলেছে 4 ঘন্টায় সে 36 কিলোমিটার যায়, তাহলে 1 ঘন্টায় স্রোতের অনুকূলে ওই যে যেটা বললাম তখন তার বেগটা হয় হচ্ছে কত, 9 কিলোমিটার। 9 কিলোমিটার করে সে যায়। যখন সে স্থির পানিতে থাকে তখন যাইতো কত, 1 ঘন্টায় 6 কিলোমিটার। আর সে যখন অনুকূলে থাকে তখন তার 1 ঘন্টায় যায় হচ্ছে 9 কিলোমিটার। বুঝতে পারছো? আর বলতেছে স্রোতের বেগ হচ্ছে কত, স্রোতের বেগ হচ্ছে দেওয়া আছে প্রতি ঘন্টায় 3 কিলোমিটার। মানে স্রোতের বেগটা হচ্ছে প্রতি ঘন্টায় সে 3 কিলোমিটার যায়। তাহলে এবার আমাদেরকে বলেছে কি, নৌকার বেগটা বের করো। তাহলে নৌকার বেগটা কিভাবে বের করব, স্রোতের বেগ, অনুকূলে বেগ থেকে স্রোতের বেগটা আমরা বাদ দিলে পেয়ে যাব হচ্ছে আমাদের নৌকার বেগ। এইভাবে হচ্ছে আমরা অঙ্কটা করব। আশা করি অঙ্কটা সোজা লাগবে, জাস্ট গতিবেগ গুলো আমাদের জানতে হবে। ওকে স্বাধীন, সব ভালো থেকো, আশা করি দেখা হচ্ছে সবার সাথে ক্লাসে। খুব ভালো থেকো। ওকে আনিশা, সবার সাথে দেখা হবে ক্লাসে, তোমাদের সাথে কথা হবে আশা করছি। জান্নাত সহ স্বাধীন, জারিফ, তাহা, বাই, সবার সাথে দেখা হচ্ছে। ফাইম, বাই, সবাইকে শুভ দুপুর।